যাক, ওকে। এখন আমরা আবার একটু ফোকাস করি, আমরা ইয়েতে চলে যাই, এটাকে কি বলে, ওই একজন হোস্টে চলে যাই, একজন হোস্টের ড্যাশবোর্ডটাতে চলে যাই। সবাই এই ডোমেন হোস্টিং কেনা টেনে একটু প্র্যাকটিস করছেন? ওদের ওয়েবসাইটে যায় কেউ একজন আছেন? কেউ আছেন এমন কেউ প্র্যাকটিস করছেন? আমি একটু রিক্যাপ করি। আমরা ডোমেন কিনছিলাম, সার্ভিস কিনছিলাম, তারপরে ডোমেন আর সার্ভিসকে কিভাবে আমরা কানেক্ট করছি। আমরা সার্ভিসে গেলাম, সার্ভিসের ভিউ ডিটেলসে গেলে আমাদেরকে কোথায় দুইটা নেম সার্ভারের কথা বলা হয়েছে। এই দুইটা নেম সার্ভার নিয়ে আমরা কি করছি, আমরা আমাদের মাই ডোমেইনসে গেছি। মাই ডোমেইনসে যে কি করছি, যেই ডোমেইনটাকে কানেক্ট করব সেই ডোমেইনটার, এটা পেইড হয়ে গেলে আমরা এগুলোতে ম্যানেজ ডোমেইনে যেতে পারবো। যেই ডোমেইনটাকে কানেক্ট করব সেটার ভিতরে ম্যানেজ ডোমেইনে যেয়ে জাস্ট কি করছি, এখানে আপডেটস নেম সার্ভারে যে আমরা নেম সার্ভার দুইটা বসিয়ে আপডেট করে দিচ্ছি। এটা ছিল ফার্স্ট প্রসেস। সেকেন্ড প্রসেসটা কিভাবে করব, আমাদেরকে আবারও আমাদের লগ ইন প্যানেলে যেতে হবে। হোস্টিংয়ের লগ ইন প্যানেল, মাই সার্ভিসের লগ ইন প্যানেল না, মাথায় রাখবেন। হোস্টিংয়ের সেকেন্ড স্টেপে হোস্টিংয়ের লগ ইন প্যানেলে যেতে হবে। তারপরে এইখানে আমাদেরকে ডোমেইনস খুঁজতে হবে। এদিকে আমরা যদি স্ক্রল করি নাও পেতে পারি, সেক্ষেত্রে জাস্ট সার্চ দিয়ে দিব DOMAIN ডোমেইন। এই ডোমেইনসে আমি ক্লিক করলাম। এইখানে যে আমার নতুন কোনো ডোমেইন থাকলে, আপনারা যখন প্রথমবার যাবেন এরকম তো থাকবে না, একদম খালি থাকবে। ক্রিয়েটে নিউ ডোমেইনে যাবেন, এখানে আপনার ডোমেইনের নামটা লিখবেন যে ডোমেইনটা কিনেছেন, এবং এইখানে কি দিতে হবে, পাবলিক আন্ডারস্কোর HTML স্ল্যাশ, পাবলিক আন্ডারস্কোর HTML স্ল্যাশ, এইটা দিতে হবে। দ্যাটস ইট। এখানে সাবডোমেইন জিজ্ঞেস করবে না আপনাকে সাবডোমেইন জিজ্ঞেস করবে না। আমার এখানে লিমিট নাই, দ্যাটস ওয়াই জিজ্ঞেস করতে চাই। ফাইনালি সাবমিট দিলে কিছু সময়ের মধ্যে আমাদের এই ওয়েবসাইটটা গুগলে সার্চ দিলে যে কেউ পাবে। বাট কি একটা কঙ্কাল দেখা যাবে, দুই চারটা নর্মাল লাইন। কেন? কারণ আমি এখনো ওয়েবসাইট মাত্র ডোমেনের সাথে কানেক্ট করছি, ডোমেন ওয়েবসাইট লাইভ করছি, বাট এখনো পর্যন্ত আমার ওয়েবসাইটটাকে আমি সাজাই নাই। সো এখন দেখা যাক আমরা বেসিক লেভেলে কিভাবে ওয়েবসাইটটাকে সাজাইতে কই গেলাম আমরা ওরে। আচ্ছা, ঠিক আছে। এখন এইটার জন্য কি করতে হবে আমি কেটে দিলাম, আমাদেরকে লগ ইন টু সি প্যানেলে যেতে হবে। ওই লগ ইন টু সি প্যানেলে গেলাম, এখানে ডিরেক্ট যে কোনো লগ ইন সি প্যানেলে গিয়ে ওয়ার্ডপ্রেস খুঁজেন। ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটাকুলাস এইরকম, বা ডিরেক্ট শুধু ওয়ার্ডপ্রেস ম্যানেজারে এটা আপনারা পাবেন। এটা আপনারা যে কোনো এখনকার মোটামুটি সব হোস্টিং প্রোভাইডার তাদের হোস্টিংয়ের মধ্যে ওয়ার্ডপ্রেস দিয়ে দেয়। ওকে, ওয়ার্ডপ্রেস ম্যানেজারটা দিয়ে দেয়। সো সেখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এই যে আমার দুইটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, একটার আপডেট দরকার, এখন দিব না, আরেকটার আপ টু ডেট আছে। আচ্ছা, ওকে ফাইন। এখন আপনারা কি নতুন গেলে এখানে কিচ্ছু পাবেন? কিছুই পাবেন না। সেক্ষেত্রে কি ইনস্টল থাকবে, ইনস্টলে ক্লিক করতে হবে। আমি ঠিক যেভাবে বলতেছি ঠিক সেই রকম জিনিসপত্রই। ওকে, কি ব্যাপার, এটা ব্লিঙ্ক করতেছে কেন? হ্যাঁ, ওকে, দেখেন আপনার ডোমেইনটা কানেক্ট হয়ে গেলে, আপনি এই জায়গাটাতে আসলে, আপনার ডোমেইনটা কানেক্ট হয়ে গেলে এই জায়গাতে আসলে আপনাকে আপনার ডোমেইনটা দেখাবে। আপনাকে কি করবে, আপনার ডোমেইনটা এখানে দেখাবে। আপনি জাস্ট ওই ডোমেইনটাকে সিলেক্ট করে দিবেন, আবার যে ডোমেইনটা নিয়েছেন সেই ডকুমেন্টটাকে কি সিলেক্ট করে দিবেন, ডান। এবার আসেন হচ্ছে নিচে, আপনার সাইটের একটা নাম দিবেন। এইটা বেসিক্যালি আপনি নিজে দেখবেন, এই নামটা দেখাই আপনাদের। এটার ব্যাক এন্ডে গেলে শো করে ইউজার আইডি পাসওয়ার্ড, তো বুঝতে পারছি। আগে একটু আইডি পাসওয়ার্ডের কথা বলি, যে ডান পাশে অ্যাডমিন ইউজার
অ্যাডমিন পাসওয়ার্ড। এইটা কিসের আইডি পাসওয়ার্ড? এই যে আপনি আপনার ওয়েবসাইটের ব্যাক এন্ডে যাওয়ার জন্য যে আইডি পাসওয়ার্ডটা সেট করবেন সেটা এখান থেকে সেট করতে হবে। আপনার ওয়েবসাইটের ব্যাক এন্ডে যাওয়ার জন্য যে আইডি পাসওয়ার্ডটা এখানে আমরা যে কোনো ওয়ার্ডপ্রেসে কীভাবে ঢুকবো, ওই website.com/wp login wp-admin এইটাতে ক্লিক করলে আমাদেরকে এরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে। ড্যাশবোর্ডে নিয়ে আসলে আমরা আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে যাই, তাই না? তো এই আইডি পাসওয়ার্ডটা কোথা থেকে সেট করতে হয়? এই জায়গাটাতে এসে কি আমাদেরকে আইডি পাসওয়ার্ডটা সেট করতে হয়। যাই হোক, ডান পাশের আইডি পাসওয়ার্ডের কথা আশা করি বুঝতে পারছেন। একদম প্রত্যেকটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ঠিক এইভাবে ইনস্টল করতে হয়। আমরা এখন আমাদের যে ওয়েবসাইটটা লাইভ করার কথা বলছি সেই ওয়েবসাইটের মধ্যে আইডি পাসওয়ার্ড ইনস্টল করছি, দ্যাটস ইট। ওকে ওকে আচ্ছা, সো কোথায় ওয়েবসাইটটা আছে দাঁড়ান দেখি। এটা হচ্ছে মাই ব্লগ সাইট নেম, মাই সাইট wordpress.com। এইটা খুব সম্ভবত কোথায় যেন এই লেখাটা থাকে, সাইট নেম আর হচ্ছে সাইট ডেসক্রিপশান, এইটা কোথায় যেন থাকে। আমি আমার ওয়েবসাইট থেকে যাই, কোন জায়গায় দিয়ে যেন এই লেখাটা আছে। না, কোন জায়গা দিয়ে যেন ওয়েবসাইটের নেম আর হচ্ছে ওয়েবসাইটের নেম আর ডেসক্রিপশানটা থাকে। এইটা আপনি মাই সাইট অথবা ওই যে শুধু ডিরেক্ট হোন্ডা লাইফ এইটা লিখে দিতে পারেন। সাইট ডেসক্রিপশান এইটা খুব একটা বেশি মেটার করে না, এইটা খুব একটা বেশি কি মেটার করে না। অ্যান্ড জাস্ট লাইক দিস, ওকে। এইভাবে আমরা কি করলাম, এইখানে কাজ কি, ইনস্টলেশনের ক্ষেত্রে ওয়েবসাইটটা সিলেক্ট করে দিতে হবে। এখানে আপনার সাইটের নেম, আপনার সাইটের একটা এক লাইনের ডেসক্রিপশন ছাড়েন, আর এই অ্যাডমিনের আইডি পাসওয়ার্ডটা দিয়ে দেন, দ্যাটস ইট। এবার আস্তে আস্তে নিচে নামেন। এখানে কোনো কাজ নেই, এখানে আর কোথাও কোনো কাজ নাই, যেসব জায়গায় বুঝি না সেগুলোতে কোনো কাজ নাই। এবার আসি সিলেক্ট থিম। আপনি আপনার যে ওয়েবসাইটটা ওইটা কী টাইপের বিজনেসের উপর বেস করে করা একটু দেখেন কোনোটার সাথে মিলে কি না। ডেকর, বিল্ড, এডুকেশন হাব, ওই যে টিয়ে বিক্রি করতে আপনার কোর্স টোর্স বিক্রি করার সাইটগুলো হচ্ছে এরকম হয়। তারপরে ড্রোন বিক্রি করার সাইট, এরপর হচ্ছে ট্যাটু স্যালুন, এক্সপ্লোরার, রাগবি, এরপর হচ্ছে অ্যানি ব্লগ ওয়ারিয়র, হোস্ট, ওয়েব হোস্টিং বিক্রি করা মনে হয়। এরপর অর্গানাইজার, ফার্মাসি, পিৎজা বক্স, রেস্টুরেন্টের মানে পিৎজার দোকান। আপনার বিজনেসের সাথে মোটামুটি মিলে এমন থিম আপনি সিলেক্ট করতে পারেন। যদি অন্য কোনো থিম সিলেক্ট করেন আপনারা অনেক চেঞ্জ আনতে হবে, আপনাকে অনেক চেঞ্জ আনতে হবে, ওকে। সো আপনি আপনার পছন্দের মধ্যে এখান থেকে থিমটা সিলেক্ট করতে পারেন। ধরে নিলাম হেল্পার শপ স্টার ফুডপোরিয়াম, ধরেন এইটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পরে আপনাকে এখানে ডেমো দেখাবে যে ওয়েবসাইটটা দেখতে কেমন হবে, ওয়েবসাইটটা দেখতে কি কেমন হবে। এরপরে এইটা আপনি দেখে নিলেন। এইটার বলতেছে যে ভাই হোম পেজ দেখতে এরকম হবে। তারপরে এইটা হচ্ছে একটা পেজ, শেষের দিকের পেজ, অ্যাবাউট, এটা হচ্ছে ব্লগের পেজ। আপনার ব্লগের পেজটা দেখতে এইরকম হবে, অ্যাবাউটের পেজটা দেখতে এইরকম হবে, কন্ট্যাক্ট পেজটা দেখতে এইরকম হবে, আপনার হোম পেজটা দেখতে এইরকম হবে, আপনার ওই যে প্রোডাক্ট মানে আপনার মেনুগুলা দেখতে ওয়েবসাইটের মধ্যে দেখতে এইরকম লাগবে আর কি। তো আপনি চাইলে এখানে তো আরও অনেকগুলা দেখলেন যে আরও মানে হিউজ পরিমাণে ফ্রি থিম আছে, আমরা এগুলো ইউজ করতে পারি। জাস্ট সিলেক্ট থিম দিয়ে
ইমেজ কপিরাইট উই ট্রাই টু বেস্ট, ওকে কোনো সমস্যা নাই, আমরা এই ইমেজ ইউজ করবো না ভাই, আমি ইনস্টল দিয়ে দিলাম। ওই যে ইনস্টল হইতেছে আল্লাহ জানে, ইনস্টল হওয়ার কথা না, কারণ এই ওয়েবসাইট নাই, এটাই স্বাভাবিক, এই ওয়েবসাইটটা নাই, দ্যাটস ওয়াই হচ্ছে এটা ইনস্টল হচ্ছে না। আমরা ওকে ফাইন, ইনস্টল হয়ে যাওয়ার পরে যেমন একটু দেখাই, মানে এখান থেকে হচ্ছে আমাদের মোটামুটি কাজ শুরু, এতক্ষণ ধরে মোটামুটি এইটা করতে পারি ওইটা করতে পারি দেখাচ্ছিলাম। দেখেন এই থিমটা অ্যাভেলেবেল আছে, কিন্তু আমরা আবার একটু ইনস্টলে যাই, ইনস্টলে যেয়ে এই থিমটা এই যে এই থিমটা দেখেন, এই থিমটা আমি সিলেক্ট করছিলাম, এই যে থিম এখানের মধ্যে মানে আমি থিমটা যখনই এখানে এই থিমটা সিলেক্ট করে এখানে সিলেক্ট থিম দিছি, সিলেক্ট থিম দেওয়ার পরে ইনস্টল নাও দিয়েছি, থিমটা সিলেক্ট করার পরে ইনস্টল নাও দেওয়ার পরে আমি এরপরে ওয়েবসাইটটা একটু পরে এসে চেক করছি আর দেখেছি যে ওয়েবসাইটটা ঠিক এরকম যেরকম থিমের মধ্যে দেখিয়েছে ওইরকম শো করতেছে। খুবই সিম্পল, মানে মানে ওয়ার্ডপ্রেস ডোমেন হোস্টিং কানেক্ট করা ভাবতে মনে হয় খুব কঠিন, ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করব, খুবই ইজি প্রসেস। আপনাকে কোথায় যেতে হবে, আপনার হোস্টিংয়ের লগ ইন প্যানেলে যে ওয়ার্ডপ্রেস সার্চ দিতে হবে, যে পছন্দের থিমটা আছে সেটাকে খুঁজে বের করে ইনস্টল দিতে হবে, পছন্দ না হলে আপনি চেঞ্জ করে ফেলতে পারেন। আপনি এখানে ঠিকমতো দেখতে পাচ্ছেন না এই থিমটা দেখতে কীরকম, আপনি ইনস্টল করার পরে ভালো লাগে না, যেমন আমি আমার এই থিমটাকে চেঞ্জ করে ফেলি, থিমটাকে চেঞ্জ করলে লিখা টিকা হয়তো বা চেঞ্জ হয়ে যাইতে পারে, না চেঞ্জ করবো না, চেঞ্জ করলে ঝামেলা হবে, চেঞ্জ করলে ঝামেলা হবে। আচ্ছা এই যে দেখেন এই যে মাই ওয়েবসাইটটা, আমি যে একটু আগে বলছিলাম যে আসলে এটা কোথায় যেন লেখা থাকে, এই যে ইনস্টল করার পরে এই যে বাম পাশে যে সাইট নেম, এই জায়গাটার মধ্যে এই যে এটা এখানে যেটা লিখবেন সেটা আপনার ওয়েবসাইটের এই জায়গাটাতে শো করবে, এই জায়গাটাতে যা লিখবেন সেটা আপনার ওয়েবসাইটের এই জায়গাটাতে শো করবে। ডেসক্রিপশনটা, সাইট যে ডেসক্রিপশন, আচ্ছা একটা জিনিস মনে পড়লে একটু চেক করে দেখি, সাইট ডেসক্রিপশনটা এদিকে ঢুকছে কেন, লগ ইন ড্যাশবোর্ডে নিতেছে কেন, এই যে কনফিগারেশনে পাইছি, সাইট ইনফোটা একটু দেখি, আচ্ছা এইখানের মধ্যে আমার ডেসক্রিপশনটা কোথায়, হোন্ডা লাইভ দেখলাম, ওয়েবসাইট লগ ইন পাসওয়ার্ড এগুলো সব দেখলাম, ক্রোম ডিবাগ মোড, আমাদের সার্চ ইঞ্জিন রিভিউতে আমাদের অটো আপডেট ওয়ার্ডপ্রেস প্লাগইন নো, অটো আপডেট ওয়ার্ডপ্রেস থিম নো, ডু নট অটো আপডেট ফাইন, কিন্তু ওয়েবসাইট ইউআরএল পাইছি, কিন্তু ইয়ে কোথায়, এগুলো কী বলে ওয়ার্ডপ্রেস আছে, ইনস্টল করার পরে আর দেখায় না মনে হয়, আবার একটু যে দেখি, আপনার কি আমার কথা শুনতেছেন? জি ভাইয়া। শোনার পরে বুঝতেছেন কিনা এইটা বলেন এবার। জি ভাই বুঝতেছি। খুব একটা কঠিন কিছু বলতেছি না, এখন আমার কাছে তো এরকম প্রতিদিন আসলে ডোমেন হোস্টিং কেনার মতো কানেক্ট করার মতো এরকম ওয়েবসাইট নাই যে আপনাদেরকে একদম এ টু জেড প্র্যাকটিক্যালি দেখাতে পারবো। তো এই জন্য দয়া করে কনফিউজ হবে না যে আরে বা শুধু বলতেছে মানে গল্প বলতেছে কিন্তু করতেছে না, যা যা বলছি এইটা মাথায় রেখে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আপনি বানায় ফেলতে পারবেন একদম পানির মতো সোজা। ভুলে গেলে ভিডিওটা দেখবেন, মিলিয়ে দিবেন, দ্যাটস ইট। I have a question. Yes. This WordPress, there is one kind of smug mark. What?
the domain hosting service is SmugMug. So why we go for WordPress only? What is the benefit of having WordPress? This is a content management system. আমাদের মধ্যে who do not know coding, all of any of us, I don't think do not have idea about coding. For them, WordPress, this is actually a drag and drop. We learned MailChimp template making, right? Email marketing template making, Yes. right? Yes. Making WordPress is similar to that. Making website in WordPress is similar to that. Drag and drop. Okay. One more question. Like there are many free website hosting kind of things like Wixi and all those things. So can't we use that for No. Nothing. Actually, nothing is free in the world. If you are getting something free, this is not. This will not be good for you because the free provider is not your known person or relative. We all have to bear in mind that if they give you for free, they must have any benefit. The benefit might cause damage in your website. You won't be able to rank, you won't be able to SEO through these free hosting or domains. Understood? Yes. This is the thing. Okay. আচ্ছা, তো এইটা আমরা বুঝতে পারছি কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাকে আমরা কানেক্ট করব। যাই হোক, এইবার এইটার ব্যাক এন্ডে যাই। WP অ্যাডমিন, এটার ব্যাক এন্ডে গেলাম। এটার আইডি পাসওয়ার্ড এই যে কি ব্যাপার, হ্যাঁ কি এবার একটা আইডি পাসওয়ার্ড দিছি anas1995 @ আমি ওয়ার্ডপ্রেসটার ব্যাক এন্ডে চলে গেছি। ওকে, ভালো কথা, চলে গেছেন। এখন ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটাতে যাই। হ্যাঁ, হ্যালো ভাইয়া। হ্যাঁ, বলেন। আচ্ছা, একজন হোস্টের জন্য তো আমরা অ্যাকাউন্ট খুলবো, আপনি দেখাইছিলেন। তো সেরকম ওয়ার্ডপ্রেসের জন্য কি প্রত্যেকটা ওয়েবসাইট তৈরি করার জন্য কি আলাদা অ্যাকাউন্ট হবে না কমন অ্যাকাউন্ট থাকবে? কমন অ্যাকাউন্ট থাকবে। কমন। এই যে দেখতেছেন না যে আমার এখানে ওয়ার্ডপ্রেসের মধ্যে লগ ইন করার পর একসাথে দুইটা ওয়েবসাইট। হ্যাঁ, এটা তো একজন হোস্ট। হ্যাঁ, আর ওয়ার্ডপ্রেসে যখন কাজ করব, ওয়ার্ডপ্রেসের জন্য কি ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা অ্যাডমিন পাসওয়ার্ড থাকবে? হ্যাঁ, এক্স্যাক্টলি। কমন তো হবে না এটা? কমন হবে না। প্রত্যেকটা আপনি খুলবেন, খোলার সময় জিজ্ঞেস করে নিবে যে এই ওয়েবসাইটটার জন্য আইডি পাসওয়ার্ড কি। আমার হোন্ডা লাইফের আইডি পাসওয়ার্ড আলাদা, anasansari.xyz এর আইডি পাসওয়ার্ড আলাদা। বোঝাতে পারছি? জি ভাইয়া, বুঝতে পারছি। আপনাদেরকে বলতেছি, যারা এই জায়গাটাতে কনফিউজ, দয়া করে কিছু টাকা ইনভেস্ট করেন। ধরেন আপনি 1 মাসের জন্য শিখতে চান, সাপোজ আপনি 1 মাসের বেশি আমি শিখতে পারবো না, বা মানে 1 মাসের জন্য শিখার জন্য, সহজ কথা হচ্ছে আপনি শিখার জন্য কিনতে যান। তো সেই ক্ষেত্রে আপনার নামের ডোমেইনটা কেনেন। আপনার নামের ডোমেইনটা আপনি কিনে ফেলেন। ধরেন রহিম উদ্দিন, XYZ ডোমেইন কিনবো, 750-800 গুছি কি দেয়, 250 টাকার কি কই। XYZ কোথায়? এখানে খোঁজেন এক্সটেনশন XYZ, এই যে XYZ, অ্যাপ্লাই দেন। রহিমউদ্দিন.xyz কত? 119। আপনি আপনার নামে কিনে ফেলেন, গেল 119 টাকা আপনার খরচ হইল। আচ্ছা, গেল, সেটা বুঝতে পারছি ভাই। ডোমেইন কিনে ফেলছি 119 টাকা দিয়ে।
ভাইয়া ডোমেন কেনার জন্য কি কার্ড লাগবে? না 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 ভাই, বিকাশ অ্যাকাউন্ট। আর তো আগের ক্লাসে কি দেখাইছি, হাই হাই। আগে করে ছিলাম না ভাই, এই ও জন্য। দেখে নিয়েন ভিডিও স্যার, কার্ড লাগবে না, আচ্ছা বিকাশে। এরপর মাই আচ্ছা মাই ভাইয়া। সার্ভিসেসে এসে ভাই আমি 1 বছরের জন্য 2300 টাকা দিয়ে ডোমেন হোস্টিং কিনতে পারবো না, আমার জাস্ট এই কনফিউশনটা দূর করতে হবে। ওকে, তাহলে কত? 245 টাকা। 245 টাকা, আমি এর বেশি কিনবো না। অলরেডি হ্যাভ এ ডোমেইন। ধরেন কথার কথা, আপনি ওই যে রহিম উদ্দিন ওরে রেজিস্টারে নিউ ডোমেন এখান থেকে করতে পারেন, এইটা দেওয়ার দরকার। আপনি প্রথমে ডোমেন কিনে ফেললে তো আপনার কাছে ডোমেন চলে আসছে, ঠিক আছে? বা এখান থেকে এসে আপনি হোস্টিং কিনতে এসেও ডোমেনটা কিনে ফেলতে পারেন একই ঘুরে ফিরে। আপনি যদি এখানে এসেন, দেখা গেছে আপনার ডোমেন কেনা হয়ে গেছে, আপনি দিয়ে দিবেন যে ভাই এইটা আমার ডোমেন, নেক্সটে যাই। ওকে, আমি 12 মান্থের জন্য নিব না ভাই, আমি 1 মাসের জন্য নিব। হোস্টিং প্ল্যান স্টার্টার, এটা চেঞ্জ করার দরকার নেই, যা আছে 327 টাকা মান্থলি। কত দেখলাম 327 দিচ্ছি। বিকাশ কোনো কুপন কোড পাবেন না অ্যাকচুয়ালি। ও ও ও পাবেন 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 পাবেন। দাঁড়ান, আমরা আবার কুপন কোডও আছে এইটার জন্য। কুপন কোড কত? 245 টাকা পার মান্থ, একজন লাভ। এই যে একজন লাভ, আপনি কুপন কোড ইউজ করেন। আপনি 1 মাসের জন্য যদি কিনেন, আপনাকে কুপন দিয়ে দেখেন কত, 81 টাকা বাদ দিয়ে 245 টাকা দিতেছে। এগুলা ওপেন করেন, মানে কত? 245 আর হচ্ছে 125 টাকা, কত হয়? 300 300 345 45 55 65 70, 370 টাকা আপনি 1 মাসের জন্য জিনিসগুলো পেয়ে গেলেন। আপনি সুন্দর মতো প্র্যাকটিস করে ধুমায়া মানে একদম ওয়ার্ডপ্রেস শিখে যাইতে পারবেন হাতে কলমে। এই যে কয় টাকা বলছি ভুলে গেছি, 350 না 400, এটাকে আপনি ওয়ার্ডপ্রেস শিখে যাইতে পারবেন। যারা মার্কেটার হইতে চান তারা দয়া করে, যাদের ইচ্ছা আছে তারা এই কাজগুলো নিজে করেন, মজা পাবেন খুবই। ভাইয়া, হ্যাঁ বলেন। যে আমি মনে করেন একটা ডোমেন নিলাম, সেটা 1 মাসের জন্য নিলাম। 1 মাস নেওয়ার পরে 5 মাস আমি এটা আবার রাখিয়ে দিলাম, আমি ব্যবহার করলাম না। তারপর আবার কি আমি ওই না, ওই একই নামটা কি আমি নিতে পারবো? হ্যাঁ আপনার এই ডোমেনটা আপনি 1 বছরের জন্যই কিনতেছেন ভাই। ডোমেন এখানে যে 123 টাকার ডোমেন যেটা দেখাইছি XYZ, এটা আপনি 1 বছরের জন্যই কিনতেছেন। এইটা আপনি কেনার পরে ইউজ করেন আর না করেন, 1 বছর পরে এটার মেয়াদ শেষ হয়ে যাবে। তাহলে 1 বছর পর কি আবার নতুন করে জি করতে হবে জি, নাকি? নতুন করে কিনতে হবে। তখন এই ক্ষেত্রে তখন যদি এমন ভাই রিনিউ করতে যাই, যদি মনে করেন 1 বছরের জন্য ডোমেন হোস্টিং নেওয়ার পরে যদি 1 বছর শেষ হওয়ার আগে এটা আবার রিনিউ কিভাবে করা যাবে? ওরাই মেসেজ দেয়, ওরাই মেসেজ দিবে, মেইল দিবে যে আপনার এটা রিনিউ করার সময় হয়ে এসেছে, আপনি রিনিউ করে ফেলেন। তখন আচ্ছা এখানে ভাই, আমি আসলে সার্ভিসে আসলেই, এই যে আপনাদেরকে যে সার্ভিসটা দেখাইছি, সার্ভিসে এসে এখানের মধ্যে আপনি অ্যাক্টিভ পাবেন না, পেমেন্ট নিতে বুংবাং পাবেন, ওই দিয়ে ক্লিক টিক করে পেমেন্ট করে দিবেন, সোজা কথা। এখন ভাইয়া ওই যে এখন মনে করেন আমি ডোমেন নিলাম 1 বছরের জন্য, আমি তারপর হোস্টিং নিলাম না বা এরকম কোনো কারণে আমি ওই ওয়েবসাইটটা আমি ব্যবহার করি নাই। এরপর যখন আবার 2-3 মাস পরে যদি আমি আবার ডোমেন নিতে যাই, তখন কি ওই নামটা পাবো নাকি ওটা চেঞ্জ চেঞ্জ হয়ে যাবে এরকম কোনো ভাই আপনি একবার কিনে ফেললে, ভাই সহজ কথা বুঝেন, আপনি একটা নাম কিনে ফেলছেন, হ্যাঁ। ডোমেইন কেনার মানে আপনি 1 বছরের জন্য কিনে ফেলছেন। এটা আপনি 1 বছর ইউজ করেন, খান গান গায়ে দেন, মাথায় দেন, এটা দেখার বিষয় না। 1 বছরের মধ্যে আপনি 100 বার এটারে ইউজ করতে পারবেন, কানেক্ট করতে পারবেন, ওয়েবসাইটে লাগাইতে পারবেন, ওয়েবসাইট থেকে ঘুরে ফেলতে পারবেন যতবার ইচ্ছা। কথা কি বুঝতে পারছেন? আমি খুলে রাখছি এর জন্য টাইম মেশিন বন্ধ হয়ে গেছে, ব্যাপারটা এরকম না। বা আমি কিনে রাখছি ইউজ করি নাই, টাইম মেশিন বন্ধ হয়ে গেছে, এরকম না। টাইম চলতে থাকবে, 1 বছর কিনছেন, এটা চলতে থাকবে। আপনার মোবাইলের রিচার্জের মতো, আমরা মোবাইলের যেভাবে এমবি কিনি, যদিও এখন ফেরত দিয়ে দেয়, মানে এখন শুনতেছি আর কি, মেয়াদ চলে গেলে ফেরত দিয়ে দেয়। এখানে মেয়াদ চলে গেলে ফেরত দেওয়ার কোনো সিস্টেম নাই, আপনাকে আবার কিনে নিতে হবে। ওকে ভাই। সো এই ওয়েবসাইটটার এই
এগুলো বলছিলাম ভাই, এটা একটা পেজ, 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 প্রত্যেকটা আলাদা আলাদা পেজ বানানো আছে। এটা কি হোম পেজ, লাইক এটা কি রাইট, হোম পেজ। ওকে, সো এইখান থেকে আমি পেজেস, বাম পাশে পেজেসে অল পেজে যাই। অল পেজে যাওয়ার পরে হোম ফ্রন্ট পেজ, এগুলা লিখা ছিল ভাই, আমি লিখি নাই, এগুলা লিখা ছিল। এই কথা, এই যে এখানের মধ্যে অপশনগুলো বানানো ছিল, কনফিউজ হওয়ার কিছু না, এগুলো আমি বানাইনি। আচ্ছা, এদিকে কুইক এডিট না, বেসিক্যালি এডিটে যেতে হবে। এগুলো কেটে রেটে দেই, এগুলার আর খুব বেশি সব ঝামেলার প্রয়োজন নাই। লোড টোড হচ্ছে, হোক, ডান। আচ্ছা, এইখানে নেক্সট এটা ক্রস দিয়ে দেবে, কোনো কাজ নাই, গেল। এখন আমাদেরকে সিম্পলি, আচ্ছা আপনাদের আমি ব্যাকে আসি, এখানে কিছু কথা বলা হয় না। আপনার টুলটার নাম কি কিছু ভুলে গেলাম, পেজ লেয়ার, আর এটার নাম হচ্ছে এলিমেন্টাল। ওকে, ফাইন। আচ্ছা, এখন এই যে ওয়ার্ডপ্রেসটা আমাকে কারা দিল, একজন হোস্টওয়ালারা দিছে। একজন হোস্টওয়ালারা যে দিল, এই ওয়ার্ডপ্রেসটাতে সবচাইতে সহজ, সুন্দর, ফ্রি যে থিম বিল্ডারটা আছে, এলিমেন্টর নামক থিম বিল্ডারটা কাজ করে না। আমি ইনস্টল করে দেখেছিলাম, এলিমেন্টর নামক থিম বিল্ডারটা ভাই এখানে কাজ করে না। এইখানে ফ্রিতে পেজ লেয়ার নামের একটা থিম বিল্ডার দিয়ে রাখছে। পেজটেজ, ওই যে আমি যে ড্র্যাগ অ্যান্ড ড্রপের যে ব্যাপারটা, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার যে ব্যাপারটা, এটা থিম বিল্ডারের মাধ্যমে এই ড্র্যাগ অ্যান্ড ড্রপের ব্যাপারটা হয়ে থাকে। তো এইটা পেজ লেয়ার, এইটা বাই ডিফল্ট এখানে দেওয়া আছে, বাট থিম বিল্ডার, এই যে এলিমেন্টর, নর্মালি আপনারা কোনো ওয়েবসাইটে গেলে, ওয়েবসাইটের ডোমেন হোস্টিং এই যে কেনার সময় একজন হোস্ট থেকে কিনলে আপনারা থিম বিল্ডারটা, এলিমেন্টরটা পাচ্ছেন না, পাচ্ছেন কি পেজ লেয়ার নামের একটা থিম বিল্ডারটা। এইটাও খুব একটা খারাপ না, বাট আমি এলিমেন্টর দিয়ে কাজ করতে অভ্যস্ত। এইটা যদি না থাকে, আমাদেরকে জাস্ট ওই যে প্লাগইনে যাইতে হবে, অ্যাড নিউতে যাইতে হবে, অ্যাড নিউতে যাওয়ার পর এখানে জাস্ট সিম্পলি সার্চ দিতে হচ্ছে এলিমেন্টর। সার্চ দিলাম, অটোমেটিক্যালি এই যে এটা দেখেন ঘুরতেছে, আসতেছে আর কি, এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার। ইনস্টল নাই, ইনস্টল করে লাভ হয় না, ইনস্টল করলে কাজ হয় না আর কি, এই হচ্ছে সমস্যা। সো এই জন্য আর কি এটাকে আনইনস্টল করে রেখে দিছি। এইটা আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করলে মাথায় রাখবেন, ইনস্টল করার পরে এটাকে জাস্ট ইনস্টল করার সিস্টেম আপনাদের মানে ওই যে সহজ সিস্টেমটা, ইনস্টল নাও এরপরে অ্যাক্টিভেট, তাই হলে ইনস্টল হয়ে যাবে, আপনার আর কিচ্ছু করা লাগবে না। আপনাকে চলে আসতে হবে এই পেজেস অপশানে, যে আবার ওই যে হোম পেজটা, এখন আমরা হোম পেজের মাধ্যমে কি এডিট করব, হোম পেজে যে এডিট করব। তো সেই ক্ষেত্রে হোম পেজে গেলাম। আমাদের যখন এলিমেন্টর ইনস্টল করা থাকবে, তখন এই জায়গাটাতে আসলে এলিমেন্টর লেখা থাকবে। ঠিক এইখানে যেভাবে এডিট উইথ পেজ লেয়ার দেখাচ্ছে উপরে, থিম এই এলিমেন্টরের ক্ষেত্রে হচ্ছে মাঝখানে খুব সুন্দর মতো দেখায় এডিট উইথ এলিমেন্টর। আচ্ছা, এইভাবে আমি ভাষা কথা না বলে আপনাদেরকে হোন্ডা লাইফের ডোমেইনে নিয়ে গেলেই তো হয়। দুই রকমের পেজ বিল্ডারের কথা আপনাদেরকে বলে দিচ্ছি, না বুঝলেও হইতো আর কি। পেজে যাই, অল পেজ, অল পেজে যাওয়ার পরে এখানে হোম পেজ কোথায়, হোম ফ্রন্ট পেজ কোথাও লিখে থাকার কথা, হোম পেজে যে ফ্রন্ট পেজ বাই ডিফল্ট লেখা থাকে। এডিটে ক্লিক করলাম,
দেখছেন এডিট উইথ এলিমেন্টর, এটাতে ক্লিক করেন। পাশাপাশি এদিকের মধ্যে এটা কি আছে, এডিট উইথ পেজ লেয়ার, এটাতেও ক্লিক করে দিই। দুই ওয়েবসাইটেরই আমরা ফ্রন্ট পেজ আর কি ঘোরাঘুরি করব। এটাও লোডিং হচ্ছে, এই ভদ্রলোকও লোডিং হচ্ছে ব্যাপক। ওকে ফাইন, ওয়েট। ওয়েট, আমি একটু কাজ করতেছি। আচ্ছা, এটা কি লোড হইতে গিয়ে এখনো সময় নিচ্ছে না? লোডিং। এই যে আমাদের ওয়েবসাইটের ধরেন এটা হচ্ছে আমাদের হোম। ধরেন আমি যেইখানে কার্সর রাখবো সেই জায়গাটা কাজ করা শুরু করবে। ধরেন আমি এটারে এডিট করতে চাইতেছি, এটাতে ক্লিক করলাম, এই পেজটাকে এডিট করতে চাচ্ছি। সরি, এটা স্লাইডার। এই স্লাইডারটা আমরা এখান থেকে এডিট করব না। স্লাইডার, এটা একটা স্লাইডার যাচ্ছে না, স্লাইডারের জন্য আমাদেরকে অন্য একটা টুল ইনস্টল করতে হয়। স্লাইডার 6 নামে একটা ওই যে প্লাগইন ইনস্টল করতে হয়। ওটার ভেতরে যে আসলে আমরা এরকম স্লাইডার বেসিক্যালি বানায় থাকি। আওয়ার ফিচার প্রোডাক্ট, দেখেন আওয়ার ফিচার প্রোডাক্ট আমরা এখানে এটা লিখতে পারতেছি। আর ফিচার প্রোডাক্ট আমরা এটা কি এই জায়গাটাতে লিখতে পারতেছি। কেউ যদি এটাতে ক্লিক করে তাকে হচ্ছে এই লিঙ্কটাতে নিয়ে যাবে। দেখেন এবার এইখানে আসেন, আমরা এইখানে এই প্রোডাক্টের প্রাইস, এই যে এই ইয়েটার বাইকটার এখানে ইমেজ অ্যাড করতে পারতেছি, যেখানের মধ্যে ইমেজ আছে। তারপরে এইখানে মানে সব কিছু যেখানে আপনি হাত দিবেন সেই জায়গাটা আপনি এডিট মডিফাইয়ের কাজ করতে পারবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, সেটা বুঝলাম। এইটার কাজ, এইটাতে একটু আসি। এইটাতে আসার পরে এই যে বাই ডিফল্ট এখন এইখানে এই জায়গাটাতে আপনি যেইখানে হাত দিবেন, দেখেন সার্ভিস আমি লিঙ্ক করে দিতে পারি যে সার্ভিসে ক্লিক করলে কোনো একটা পেজে যাতে নিয়ে যায়। ধরেন সার্ভিসে ক্লিক করলে তাকে সার্ভিস পেজ আছে, সার্ভিস পেজ নামে কোনো পেজ আসলে বানাই নাই, এটা এখনো কিছুই বানানো হয় নাই। ধরেন এই অ্যাড করে দিলাম যে ভাই এই পেজে যাতে নিয়ে যায়, সিম্পল। আচ্ছা এইখানে 1 2 3 এটা অল মানে বাই ডিফল্ট ছিল। আমি এগুলাকে এডিট মডিফাই করছি কিভাবে, জাস্ট এগুলোর উপর কার্সর রাখছি, কার্সর রেখে সিলেক্ট করছি। এইখানে প্রত্যেকটা অপশানের জন্য কোনো না কোনো চেঞ্জেস আসবে, কোনো না কোনো চেঞ্জেস মাস্ট কি আসবে। এই যে ব্যাকগ্রাউন্ডটা আপনি কি খয়েরি কালার দেখা যাচ্ছে, যেখানে কালার দেখতে পাচ্ছেন। ডিলেটা আপনি এখানে ডিলেটা যদি কমিয়ে দেন, এই জিনিসগুলো এবার অনেক স্লো আসতেছে। এইবার এটা খুব স্লো আসতেছে, এটা যেরকম ফাস্ট আসতেছে এইটা প্রত্যেকটারই মোটামুটি স্পিড কমে আসছে। এই জায়গাটাতে আপনাদেরকে মানে খুব একটা বেশি এডিট মডিফাই করতে গেলে একটু আরেকটু ডিপ লেভেলের, মানে যে ভাই আমি এটা ফালা দিয়ে আমি নতুন করে বানাবো, এরকম যদি করতে যান আপনাদেরকে আরেকটু ভালো মানে আরেকটু ডিপে যে শিখতে হবে। এদিকে জাস্ট কাস্টমাইজেশন, আমি এখানের মধ্যে এটা বাই ডিফল্ট পেয়েছি। এদিকের মধ্যে সেটিংসে যাই, ব্যাকগ্রাউন্ড ফন্ট সিলেকশন, এখানে কোথাও না কোথাও সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এটা আমিই লিখছি। ব্যাক সিলেকশন কোথাও না কোথাও এখানে আছে, এই যে ইমেজ চেঞ্জ করা যাবে এখান থেকে। যেগুলো প্রো দেখতেছেন ওগুলোতে আমরা কোনো হাত দিয়ে লাভ হবে না, ওগুলা যেভাবে আছে ওইভাবেই রাখতে হবে আর কি, সিম্পল। এই যে কন্টেন্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছেন,
বাকি সব প্রো এগুলা কি আমার কিনতে হবে এইটার, এই জন্য এটা আর কি এখানে খুব একটা বেশি কাজকর্ম করার মতো নাই। এগুলো প্রত্যেকটার আমি এই কন্টেন্টগুলোকে করছি, এই কন্টেন্টগুলোকে এই যেদিকে দেখেন 1K নিচে নিয়ে আসছি, আবার 1K এটাকে উপরে নিয়ে যাই, এই যে দেখেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপরে নিচে নিয়ে গেছে। অ্যাবাউট আস সেকশনের মধ্যে আবার কিছু গল্প কাহিনী লিখছি, মানে এই ইমেজ টিমেজ এগুলো হচ্ছে স্টুডেন্টদেরকে বুঝাইতে আর কি বেসিক্যালি লিখছিলাম। এই ইমেজগুলো আমি ফেলে দিতে পারি, ফেলে দিয়ে আমি এখানের মধ্যে নতুন কোনো ইমেজ আবার নিয়ে আসতে পারি। সেইটার জন্য কলাম প্লিজ ড্র্যাগ উইজেটস, ওকে ফাইন। ভাইয়া হ্যাঁ বলেন। যে ফরম্যাটটা দেখাচ্ছেন এটা কি থিমের মধ্যে দেওয়া ছিল নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো থিমের মধ্যে ভাই দেওয়া ছিল, এক্স্যাক্টলি। ওই যে থিম দেখাচ্ছিলেন ওইখানে সিলেক্ট করার পরে এরকম থিম আসবে, থিমেই দেওয়া আছে। এক্স্যাক্টলি, এই যে আমি এখন এখানের মধ্যে দেখেন এই যে এছাড়াও তো আমরা যদি প্রয়োজন হয় আরো অনেক কিছু অ্যাড করতে পারবো বা ডিলিট এক্স্যাক্টলি করতে পারবো। এক্স্যাক্টলি, আপনি অ্যাড ডিলিট করতে এইটা নিয়ে কোনো সমস্যা নাই। এই যে ইমেজ চলে আচ্ছা, আসছে, এটা মানে ওয়ার্ডপ্রেস টুলের মধ্যে সব দেওয়া আছে। এই ইচ অ্যান্ড এভরিথিং আপনার দেওয়া আছে। বুঝতে পারছি, হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ, আপনার এইগুলোর ক্ষেত্রে মানে এই যে ধরেন আপনি এইখানে নতুন কোনো কিছু আনবেন, এই যে আগে এটার কথা বলি, এখানে আপনি ইমেজ আনবেন, ইমেজ আনার জায়গাটা দেখে কি ফেলছেন, এদিকে আপনি ক্লিক করেন, ধরেন এইটার ছবি পাইছি দিলাম, এই যে মেয়ের ছবি চলে আসছে, এখানের মধ্যে লেখাটা, এবার লেখাটা বাম পাশে কোথাও খোঁজেন, ইমেজ স্টাইল কন্টেন্টের মধ্যে আছে, যে কন্টেন্টে যান, লরেম ইপসাম হাবি জাবি কথাবার্তা লিখে আছে, কন্টেন্ট এখানে লিখতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমি এখন নতুন কিছু আনবো, ক্রস করে দিলাম, এই যে দেখেন আপনার হচ্ছে ওই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, আপনি এদিকে ধরেন কোনো একটা টাইটেল আনতে চান, টাইটেল এনে ছেড়ে দেন, টাইটেলটা এনে এইখানে ছেড়ে দেন। আসতেছে না কেন? আসছে ভাইয়া, ইয়েস। আমি কি পরবর্তীতে আবার এই থিম চেঞ্জ করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, থিম চেঞ্জ করলে আপনার আবার লিখাটিকে এগুলো হারায় যাবে। ওই সবগুলো আবার আমার কন্টেন্ট গুলো সবগুলো নতুন করে করতে হবে? জি, এই ক্ষেত্রে কিছু কিছু এটা হচ্ছে আপনি ফ্রি থিম ইউজ করতেছেন, তো সেই ক্ষেত্রে এটার কোনো গ্যারান্টি নেই, নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি, বাট পেইড থিমের ক্ষেত্রে খুব একটা সমস্যা করে না, জাস্ট লেখাগুলা এক একটা চিপা চাপায় ঢুকে যায়। এই থিমটা দেখতে যেরকম, নতুন যেটা আনতেছেন সেটা তো দেখতে এরকম হবে না, রাইট? সো সেই ক্ষেত্রে জি, জি। কথাবার্তাগুলো তো ঠিক মতো ঠিক প্লেসে বসবে না, থাকবে না, কথা বুঝতে পারছেন? সিম্পল। এখন আমি যেটা কথা বলতেছি, এদিকে আমি ব্যাকগ্রাউন্ড দিব ভিডিও, হ্যাঁ স্টিকার, অ্যাড ইমেজ পাইলাম, অ্যাড হয়েছেটা কোথায়? এইখান থেকে তো আমি অ্যাড করতে পারবো, সমস্যা নেই, আমি এইখানে অ্যাড করতে চাইতেছি, রাইট? এইখানে আচ্ছা, কপি কলাম, টাইটেল ঢুকতেছে না নাকি? আমি যদি এটা রিমুভ করে যাচ্ছে একটার পর একটা, এখানে মাঝখান দিয়ে ঢুকানো সম্ভব না, মাঝখান দিয়ে যদি ঢুকাইতে হয়, মাঝখান দিয়ে ঢুকানো সম্ভব না। এইখানে এসে অ্যাড নিউ সেকশন, আমি এখানে মধ্যে একটা টাইটেল ঢুকাইতে, অ্যাড নিউ রো, অ্যাড নিউ সেকশন, দেখি একটা নতুন সেকশন সে ঢুকাচ্ছে, ফ্রি কোন একটা সেকশন আমি অ্যাড করে দিলাম, এখানে একটা নতুন সেকশন চলে আসছে। আমরা টোটালি এই সেকশনটা নিয়ে একদম টোটালি আলাদাভাবে কাজ করতে পারবো। এখানে আমি এই লেখাটা চেঞ্জ করতে চাচ্ছি, এই লেখাটা চেঞ্জ করতে চাচ্ছি, হ্যালো সার্ভিস লিখলাম, এই যে এখানে দেখেন চলে আসছে। তারপরে এখানে নিচের কন্টেন্টটুকু, হাই দেয়ার, আমি নিজে অনেকদিন কাজ করতে না করতে ভুলে গেছি, যাই হোক
মানে সব কিছু আমার কাছে খুব অচেনা লাগতেছে এই জায়গাটাতে এসে। যাই হোক, এইটা নিয়ে মানে যাদের ওয়ার্ডপ্রেস শেখার আগ্রহ আছে, ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, আধা ঘন্টা 1 ঘন্টা দেখে মোটামুটি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দাঁড় করানো সম্ভব। এখানে ইমেজের ক্ষেত্রে যদি Can we do an e-commerce site with this WordPress? yes we can do, yes. Like where we can do the payment, online payment and all? those No, things? no. Online payment, for online payment you have to buy third party secured payment method. You can integrate that in your WordPress site. That's not the issue, but you have to buy if you want to run online payment, you have to buy that tool. So with this WordPress, I can make my site all the details, and for the payment, I have to buy the third party. yes exactly. এখানে ইমেজ দিয়ে দিচ্ছে কিন্তু ইমেজটা দেখতে সুন্দর লাগতেছে না, রিমুভ। এখানে আমি অ্যাডের সেকশনের ক্ষেত্রে কেমন সেকশন, এই সেকশনটা অ্যাড করতে চাইতেছি, সেকশনটা অ্যাড করি। আওয়ার অফিসেস দেখতে খারাপ না, সুন্দর লাগতেছে। সো এখানের মধ্যে আসলে লেখাটা আছে অ্যাড্রেস, our address. Okay, great, এটা বুঝতে পারছি। লিঙ্ক টু, এটার অ্যালাইনমেন্ট রাইট, লেফট, রাইট, মিডল, আমরা এখান থেকে এইসব সেটিংগুলো করতে পারি। আপডেট, এখানে আপডেট হয়ে গেল। এই লোকেশনগুলো দেখেন, আমি এখানে এই লেখাটা চেঞ্জ করতে পারি, চেঞ্জ করব। ওকে, তো এইখানে হ্যাঁ, কালারের কথা এটা বলতেছে, কি ব্যাপার, ফোন নাম্বার, লোকেশন, লোগো দিলে নাম্বারটা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে ফোন নাম্বার, কালার হোয়াইট কালার, টাইপোগ্রাফি, সেন্টার, চেঞ্জ টেক্সট, দেখি চেঞ্জ টেক্সট, ভিজিট ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড প্লেলিস্ট সেটিং। এটার জন্য হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটার প্লেলিস্ট সেটিংয়ে যেতে হবে, এখান থেকে চেঞ্জ করা যাবে না। কেন? এই টুলটাতে, এই ইয়েটাতে, লেয়ারটাতে কোনো একটা সমস্যা, মানে একটু প্যারা নিতে হবে, দ্যাটস ইট, রিমুভ করে দিন। যাক, নিজের কাছে একটু হতাশ লাগতেছে, আমি ভুলে গেছি অনেক কিছু। প্র্যাকটিস না করলে হয়ে গেল। এইটার our address, find your ring, center দিয়ে দিলাম। ওকে, যাই হোক, এই যে এখানে এইসব কথাবার্তাগুলো লিখে সোজা সার্ভিস এগুলো সব আমি এডিট করছিলাম, অ্যাবাউট এইগুলাও এই মোটামুটি লিখছিলাম, বাট এরপর আর কি কাজকর্ম করা হয় নাই। এখানে আমার এটা মিলে গেছে কোনোভাবে, না কোনোভাবে আবার ঠিক করতে হবে। যাই হোক, এগুলো নিয়ে একটু নিরিবিলি আর কি নাড়াচাড়া করতে হবে। আপনাদের ক্ষেত্রেও সেম থিম চুজ করেন যেটা আপনার সাথে যায়। যেখানে ফ্রিজের থিম, এটা একটু নিজেরা চেক করে দেখবেন, যেই থিমটাতে বেশি নাড়াচাড়া করার দরকার নাই সেই থিমটা চুজ করে আপনারা নিজেদের প্র্যাকটিসটা চালাতে পারেন। আর এছাড়া ইউটিউবটা আছে আপনারা সাপোর্ট দেওয়ার জন্য। যাই হোক, আমরা আমাদের
ওয়েবসাইটটা খুব সহজেই আসলে ইনস্টল করে সামান্য পরিমাণে এডিট মডিফাই করতে পারি, একদম বেসিক লেভেলের এডিট মডিফাই করতে পারি ইনফরমেশানগুলো। সাইট যেভাবে আছে ডিজাইন চেঞ্জ করা সম্ভব না, কন্টেন্ট এরপরে বাটনের কালার টালার এইসব জিনিসপত্রগুলো নিয়ে একটু নাড়াচাড়া করা যায় যদি ফ্রি হয় সেক্ষেত্রে ইটস পসিবল। বাটন সলিউশন সার্ভিস অ্যাড এ নিউ বাটন আইটেম গেট পপুলার এফএক্স প্রো, এটা আপনার প্রো, এই মানে পেইড ফ্রিতে পাবেন না। স্পেস বিটুইন ভিউ সার্ভিস, এইটা এখানে কন্টেন্টটা আমরা চেঞ্জ করে দিতে পারবো। বাটন লিঙ্ক যেটা দিতে চাই সেই লিঙ্কটা আমরা এখান থেকে দেখেন লিঙ্ক সিলেক্ট করে দিতে পারবো। হেডারে ফুটারে বা অন্য কোনো ব্লগের মধ্যে পাঠিয়ে দিব অথবা অ্যাবাউট আস সেকশানে পাঠিয়ে দিব। ধরেন এইখানে লিখে দিলাম অ্যাবাউট আস, সো এখানে আমি লিঙ্কের মধ্যে অ্যাবাউট আস পেজে তাকে কিন্তু পাঠিয়ে দিতে পারি। সেন্টার, এইটা কোন সেন্টারের কথা বলতেছে আই ডোন্ট নো। বাটন স্টাইল, বাটন কালার, ব্যাকগ্রাউন্ড কালার আমি যদি গ্রিন দেই গ্রিন, দেন এইটার কালার ব্ল্যাক দেই, এটার কালারটা টেনে ওরা আসতে কষ্ট হইতেছে মনে হচ্ছে, এই যে ব্ল্যাক দিয়ে দিছি। শ্যাডো দিতে চাই কিনা, এরপরে হোভারের উপর শ্যাডো দিতে চাই কিনা, হরিজন্টাল কালার হচ্ছে ধরেন আকাশি কালার, এইটার মানে কি, এটা নিজে একটু বইসা ট্রাই করতে হবে। হরিজন্টাল ভার্টিক্যাল এই ডেটাগুলো চেঞ্জ করে করে দেখতে হবে কার্সরটা রাখলে অ্যাবাউট আসটা নিচে উঠে কিনা। শ্যাডো অন হোভার, আপনি যখন কার্সরটা রাখবেন তখন আপনার এই লেখাটা যাতে, এই যে লেখাটা আছে এটা যাতে নাড়াচাড়া করে, এখান থেকে সেই অপশানটাও দেওয়া যায়। একটু বসে ধৈর্য ধরে চেষ্টা করতে হবে ভাই। যাই হোক, আমরা এইটা নিয়ে আর সময় নষ্ট না করি, আমরা ধরে নিচ্ছি আমাদের বেসিক একটা ওয়েবসাইট দেখা হয়ে গেছে। যদি না পারেন, এদিকে মেইন কথা হচ্ছে আপনি আপনার নিজের জন্য চাইলে এই জিনিসটা শিখে নিতে পারেন। ডিজিটাল মার্কেটারের 100% এটা শিখতেই হবে, ওয়েবসাইট বানাইতেই হবে এইরকম কিন্তু না, এরকম কোনো ব্যাপার স্যাপার নাই। লাইফে যেই ফ্রিল্যান্সিং করতে গেলে কাজকর্ম পাবেন, বেশিরভাগ ওয়েবসাইটগুলো বানানোই পাবেন ফর ইউর ডেভেলপমেন্ট। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন একটু সময় নিয়ে। যাই হোক, এইবার হচ্ছে গিয়ে আমরা, এটা ছিল হচ্ছে শেষ কালকের টপিক। আজকে আমরা এই ওয়েবসাইটের কন্টেন্ট নিয়ে কথাবার্তা বলবো। শেষ ক্লাসে আমরা যখন কিওয়ার্ড রিসার্চ নিয়ে কথা বলছিলাম, দাঁড়ান কিওয়ার্ড রিসার্চের আগে আমি আমার টপিকটা একটু দেখে নিন। ডিজিটাল মার্কেটিং, ওকে, এইখানে এই যে কন্টেন্ট প্ল্যানিং ফর দ্য সিলেক্টেড কিওয়ার্ডস। আচ্ছা, আমরা শেষ ক্লাসে যে কিওয়ার্ডগুলো সিলেক্ট করছিলেন দুই একটা বলেন তো, আমরা কি রিলেটেড কন্টেন্ট বেশি লেখার প্ল্যান করছিলাম? কি রিলেটেড কন্টেন্ট বেশি লেখার প্ল্যান করেছিলাম? ভাই এক্সব্লেড, হোন্ডা এক্সব্লেড, হোন্ডা এক্সব্লেড এই রিলেটেড আমার টপিক থাকবে কি এইটা, আর কিওয়ার্ড কোনগুলো থাকবে আমরা সেটা কিওয়ার্ড রিসার্চ করে কিন্তু বের করেছিলাম, রাইট? কিওয়ার্ড রিসার্চ করে আমরা বের করেছিলাম যে ওই যে হোন্ডা এক্সব্লেড প্রাইস ইন বিডি, এই কিওয়ার্ডটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। আচ্ছা, ওকে ফাইন। এই কিওয়ার্ডের জন্য আমরা একটা ডেডিকেটেড পেজ ক্রিয়েট করে ফেলছি, আমাদের একটা ডেডিকেটেড কি পেজ ক্রিয়েট করা আছে। এখন কন্টেন্ট লিখতে হলে আমাদেরকে কোথায় লিখতে হবে তাহলে? এক্সব্লেডের জন্য তো আমাদের এই পেজটা আছে। আচ্ছা, এই পেজটা এখনো ঠিক হয় নাই কেন? মেজাজটা খারাপ হইল তো।
আল্লাহ বুঝবে। আপনারা একটু কেউ একজন একটু যে দেখে আমাকে জানান তো এই পেজটাতে গেলেই monalaibiri.com এর এক্সডেটের পেজটাতে যাওয়া যাচ্ছে কিনা। না ভাইয়া, যাওয়া যায় না, হোম পেজে চলে আসে। পেজটা এখন আসতেছে কেন? এখন তো ঠিকঠাক মতো আসতেছে। দেখি এইটা দিলে কি বলে। আবার সেই সমস্যা ঘটনা ঘটে। আমি যদি এখান থেকে
ফ্ল্যাগ এটা বলতেছে আপডেট তো হয়ে যাওয়ার কথা, তাহলে আপডেটিং আপডেট ওকে ফাইল এটা রিলোড করতে গেলে এরকম হারা যাচ্ছে কেন? জাস্ট ওই হোন্ডা এক্সব্লেড দিলেই কাজ করতেছে, এছাড়া স্লাগ কোনোভাবেই আর চেঞ্জ হচ্ছে না। এরকম তো হয় না। এটাও রিফ্রেশ দিচ্ছে না, এটাও আবার লাল বাতি দেখাচ্ছে, অরেঞ্জ দেখাচ্ছে। রিফ্রেশ না নিলে তো হবে না। ক্লাসটা হচ্ছে না কেন? আচ্ছা ঠিক আছে, আমরা ব্রেক নিয়ে আসি, মেজাজটা খারাপ হয়ে গেছে। ব্রেকটা নিয়ে তারপরে কেন এই প্রবলেমটা নিয়ে আবার পরে ঘাটতে হবে, এখন সলভ করা সম্ভব না ক্লাসের মধ্যে বসে। 8:12 বাজে, 8:25 পর্যন্ত ব্রেক নেন, তারপর আমরা আবার শুরু করবো 8:25, 8:25। ওকে, আমরা কি সবাই চলে আসছি? বলে নিতেছেন আবারও। তো আমরা ওই ইউআরএল নিয়ে আর ঘাটাঘাটি না করি। আমরা শেষ ক্লাসে যেটা বলেছিলাম, যেটা প্ল্যান প্রোগ্রাম করেছিলাম, আমাদের হোন্ডা এক্সব্লেড প্রাইস ইন বিডি এই কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করাতে হবে। কেন? এই কিওয়ার্ডের না দেই নাই, মাথায়ও রাখছি, দিব কিন্তু ভুলে গেছি। আচ্ছা আমরা একটু মনোযোগ দেই যেখানে ছিলাম, যে আমরা এক্সব্লেড এই হোন্ডা এক্সব্লেড প্রাইস ইন বিডি কেন এই কিওয়ার্ডটা চুজ করেছি। সবার প্রথমে দেখেছি যে আমার ওয়েবসাইটের জন্য সবার প্রথম হোন্ডা এক্সব্লেড এই প্রোডাক্টটা নিয়ে কাজ করলে আমি র্যাঙ্ক করাতে পারবো। ওকে ফাইন। তারপরে দেখলাম যে হচ্ছে হোন্ডা এক্সব্লেডের ক্ষেত্রে আমার হোন্ডা এক্সব্লেড প্রাইস ইন বিডি এই কিওয়ার্ডটাতে ভালো ট্রাফিক আছে এবং এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে আমি র্যাঙ্ক করাতে পারবো। এখন এই কিওয়ার্ডটাকে আমি আমার মেইন যে হোন্ডা এক্সব্লেড রিলেটেড প্রোডাক্ট পেজটা আছে সেটার মধ্যে সেট করে দিছি, কোনো সমস্যা নাই। এইটার কারণে আমার র্যাঙ্কিংয়ে কিছু ইফেক্ট আসবে, আমি কিছুটা হলো এক বা দুইটা র্যাঙ্কিং হলো আমি আগাবো। সিরিয়ালে যদি মনে খুব সম্ভবত 27 না 25-এ ছিলাম, ঠিক মনে নেই, নাকি 17-তে ছিলাম, 2-1টা ঘর, এটার জন্য আগাবো। 15 দিন 1 মাস হয়তো বা ওয়েট করলে আগানো যাবে, নাও আগাইতে পারে। সো ওই টপিক বাদ দিয়ে ওইটার জন্য আমরা ওটার আশায় বসে থাকবো না। এখন আমাদের কাজটা কি? আমাদেরকে হোন্ডা এক্সব্লেড রিলেটেড কন্টেন্ট ওয়েবসাইটের মধ্যে বেশি ঢোকাতে হবে। এইটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। আমাদেরকে এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করানোর জন্য আমাদেরকে হোন্ডা এক্সব্লেড রিলেটেড কিওয়ার্ডগুলো বেশি ঢোকাতে হবে
পসিবল হলে আমরা যে কিওয়ার্ডগুলো ঢোকানোর জন্য এখন আমাদেরকে কি করতে হবে তাহলে? অবশ্যই কি ব্লগে কন্টেন্ট বাড়াতে হবে। আমার এই ওয়েবসাইটের মধ্যে ব্লগ ছাড়া আর কোথাও হোন্ডা এক্সব্লেড রিলেটেড কন্টেন্ট বাড়ানোর উপায় নেই। এটা সব বিজনেসের ক্ষেত্রেই। আপনি যদি র্যাঙ্ক করাতে চান, মানুষ যে ব্লগ টগ লিখে এই জন্যই শুধুমাত্র লিখে, আর কিছু না। তার ওয়েবসাইটের ওই স্পেসিফিক কিওয়ার্ডটা রিলেটেড, ওই স্পেসিফিক কিওয়ার্ডটাকে বেশি পরিমাণে তার ওয়েবসাইটে আনতে চায়। সো আনার জন্য তাকে ব্লগ লিখতে হবে, হোন্ডা এক্সব্লেড রিলেটেড বিভিন্ন টপিকে ব্লগ লিখতে হবে। আমার এখানে অলরেডি কয়েকটা, 1টা 2টা 1 2 3 4 টোটাল 4টা ব্লগ আছে, আর প্রোডাক্ট পেজ একটা, টোটাল 5টা আমার এক্সব্লেড রিলেটেড কন্টেন্ট আছে। এখন আমি আরেকটা মানে এইভাবে করে আমাকে আরও কিছু এক্সব্লেড রিলেটেড কন্টেন্ট লিখতে হবে। সো এইটাই হচ্ছে আমার বেসিক্যালি কিওয়ার্ড প্ল্যানিং। আমাদের এক্সব্লেড নিয়ে কয়েকটা কন্টেন্ট। হ্যাঁ, হ্যালো, বলুন। হ্যাঁ ভাইয়া, বলেন। হচ্ছে মানে বেসিক্যালি আমরা কি করি, বেশিরভাগ ক্ষেত্রে তো কোনো ওয়েবসাইটে ঢুকলে প্রোডাক্ট পেজটাই বেশি ভিজিট করি, হ্যাঁ ব্লগে তো না, হ্যাঁ এক্স্যাক্টলি। ব্লগটা হচ্ছে তাহলে শুধুমাত্র এসইওর কারণে হচ্ছে এটা করা হচ্ছে। এক্স্যাক্টলি এসইও করার জন্যই এই ব্লগগুলাতে এই শুধুমাত্র যে আমরা ব্লগ এক্সব্লেডের জন্য ব্লগ লিখে বসে থাকলে হবে এরকম না। ওই যে আমার ওয়েবসাইটের ব্যাক লিঙ্ক, রেফারেন্স লিঙ্ক, লিঙ্কিং বাড়াতে হবে। সো এগুলো এক একটা পার্ট আমরা আস্তে আস্তে এগুলো নিয়ে কাজ করব, সমস্যা নেই। সো আজকে আমরা কন্টেন্ট, এখন কন্টেন্ট ঠিক আছে, ভালো কথা। আমি একটা ধরে নেন যে আমি আপনাদের একটা কন্টেন্ট আমি আগে দেখে নিয়ে আসি। বাইক বিডি হোন্ডা এক্সব্লেড, আমি একটা কন্টেন্ট কপি কন্টেন্ট নিয়ে আসবো। হোন্ডা এক্সব্লেড বাইক, এদের ওয়েবসাইটের থেকে কন্টেন্টগুলো কোনোভাবে রিভিউ দেখি, কন্টেন্ট কোনোভাবে আসলে আপনার কপি করা যাবে না, নিজে কোথাও না কোথাও থেকে ভাই ম্যানেজ করে নিয়ে আসতে হবে। তো এই জন্য আপাতত যেটা দেখাচ্ছি, এরা হয়তো বা কতটুকু কন্টেন্ট অপটিমাইজ করছে আই ডোন্ট নো। যাক, ব্যাপক ইংলিশে লিখছে এখানে, এখানে কিছু হয়ে গেল, অ্যাড চলতেছে, তার ব্যাপক ধুমায় অ্যাড চলতেছে। এখানে কিছু লাইন আছে, এখানে কিছু ইংলিশ লাইন টেনশে লিখছে, ইংলিশ টেনে দিচ্ছে, মোটামুটি লিখছে আর কি। আচ্ছা ঠিক আছে, এখন এই কন্টেন্টটাকে আমি কপি পেস্ট, আপনাদের মানে আমার কাছে তো কন্টেন্ট এখন লিখে নেই। সো এই যেখানে পোস্টে গেলাম, আমরা যে পোস্টগুলা করব মানে ব্লগের ক্ষেত্রে আমরা নর্মালি কি পেজ, একটু আগে এতক্ষণ ধরে আপনাদেরকে পেজ নিয়ে ঘাটাঘাটি করছি। ব্লগের ক্ষেত্রে আমরা বেসিক্যালি পোস্ট করি, কোনো কিছু পোস্ট করলে সেটা ব্লগে আপডেট হয়ে যায়। সো অ্যাড নিউতে যে আমরা এখন এই যে কপি কন্টেন্টটাকে আমাদের ব্লগে অ্যাড করে ফেলবো। এটা পরবর্তীতে ডিলিট করে দিব যেহেতু আমি কপি করে নিছি, বাট এখন আপাতত অ্যাড করে দিব। সো কি ব্যাপার, মোবাইল পাশেই তো আছে। হ্যাঁ আচ্ছা, সো এখানে আমরা টাইটেল, এদিকে আমরা ডেসক্রিপশন দিব। ভাইয়া এগুলো সব বুঝতে পারছি, আগে সেই কাজগুলো করে আসি, টাইটেলটা এগুলো কপি পেস্ট করে নিয়ে আসি। কারো কোনো কোশ্চেন থাকলে সাথে সাথে করে ফেলবেন। হোন্ডা এক্সব্লেড ফিচার রিভিউ, ধরেন আমি আমার হোন্ডা লাইভ দিয়ে দিলাম। আচ্ছা, আর কপি করে করে কন্টেন্টগুলো দিয়ে দিলাম। কারো মনে যে কোনো কনফিউশন আসলে জিজ্ঞেস করবেন। এটা বারবার বলতেছি, এটা কপি করতেছি জাস্ট বিকজ আমার কাছে আপাতত কন্টেন্ট নাই, এই জন্য। ওকে, আরও কিছু কন্টেন্ট আসলো, এদিকে কিছু ব্যাক মানে লিঙ্কিং করা আছে, লিঙ্কিংগুলো নিয়ে আমরা কথা বলবো, সমস্যা নাই। মোটামুটি কপি কি আরও আছে না?
মোটামুটি শেষ। তার এখানে অনেক ভুল টুল আছে, যাই হোক এখানে সে অনেকগুলো লিঙ্কিং করে রাখছে, এই লিঙ্কিংগুলো আমি রিমুভ করে দিব। লিঙ্কিংগুলোকে এটাকে এখানে সে অনেকগুলা, এগুলো আমরাও করব। এই যে সরি, এখানেই তো অপশনটা আছে, লিঙ্ক কেটে দিচ্ছি, তো ঠিক আছে। এবার হচ্ছে আমাদের গ্রামারলি টুলটা একটু সাহায্য করুক আমাদেরকে। টুকটাক ভুলগুলো আর কি আমাদেরকে এই টুল, এটা মনোসব একটা দিলেই হবে। অফ আগে এইসব বানান ভুলগুলো আমাদেরকে ভাই ঠিক করে ফেলতে হবে। অফ টু গো ফর এলইডি ইন্ডিকেটরস ওয়েল, এইটার বানান তো ঠিক আছে। আমি এইসব ইস্যুগুলো ঠিক করে ফেললাম। হ্যালো ভাইয়া, বলেন। এই বানান ভুল ঠিক করার জন্য যে টুলটা ব্যবহার করছেন, টুলটার নাম কি? গ্রামারলি। এই যে বুঝতে- এটা একটা এক্সটেনশন, গ্রামারলি ফর ক্রোম লিখে সার্চ দিয়ে এক্সটেনশনটা অ্যাড করে ফেলবেন, আচ্ছা ঠিক আছে। একদম ইজি। আচ্ছা ঠিক আছে, আমরা হ্যাজ বিন কি ডেটুন মানে কি, ডেটুন ইন দ্য ইঞ্জিন হ্যাজ বিন ডেটুন ইন 5 স্পিড। ওকে, ধরে নেন এটা আমি কষ্ট করে ভাই ম্যানেজ ট্যানেজ করে আসি, ফাইন। এখন এই কন্টেন্টটা লেখার ক্ষেত্রে আমাদেরকে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লিখতে হবে। এই এসইও ফ্রেন্ডলি কন্টেন্টটা লেখার জন্য আমাদেরকে একটা টুল হেল্প করবে। টুলটার নাম হচ্ছে ইয়োস্ট এসইও। টুলটার নাম কি? ইয়োস্ট এসইও। ভাই এটা কোথায় পাবো? প্লাগইনে যে ওই যে সার্চ দিব ইয়োস্ট এসইও লিখে ইনস্টল করে ফেলবো। ইনস্টল করার পরে আমাদের কোনো কাজ নাই, ওই যে ইনস্টল কি অ্যাক্টিভেট, ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট, এটার পরে কোনো কাজ নাই। এখানে এসে লিখতে আসলে অটোমেটিক্যালি পাবো, এটা আগে ছিল না। ইয়োস্ট এসইও এক্সটেনশনটা অ্যাড করার পরে অটোমেটিক্যালি কন্টেন্টের নিচে এই জিনিসটা আপনারা পেয়ে যাবেন, এই জিনিসটা আপনারা পেয়ে যাবেন। আচ্ছা গেল। এখন এই টুলটার এসইও অ্যানালিটিক্সে যাই, দেখেন প্রবলেমস আর কিছু ঘটনা তারা বলছে, কিছু পজিটিভ রিভিউ দিছে, গুড রেজাল্টস, আর কিছু প্রবলেমের কথা তারা এখানে বলেছে। ওকে, এখন ভালো কথা, এইখানে আমাকে এই কন্টেন্টটা রিলেটেড ফোকাস কিওয়ার্ড দিতে বলতেছে, কন্টেন্টটা রিলেটেড ফোকাস কিওয়ার্ড দিতে বলছে। এখন একটা সমস্যা হচ্ছে, আমরা চাইলেই শুধুমাত্র হোন্ডা এক্স ব্লেড এই কথাটা লিখে দিতে পারবো না। হোন্ডা এক্স ব্লেড এই কথাটা আমি এর আগে আমার ওয়েবসাইটের মধ্যে, মানে এই যেই চারটা ব্লগ দেখছেন, একটু খেয়াল করেন, যে চারটা ব্লগ দেখেছেন এটার মধ্যে দুইটাতে অলরেডি আমি এই হোন্ডা এক্স ব্লেড কিওয়ার্ডটা ইউজ করে ফেলছি। বাট গুগলের কথা হচ্ছে যে তুমি এই কাজ করতে পারবা না। কেন করতে পারবা না? যে বারবার একই কিওয়ার্ডে কন্টেন্ট কেন লিখতে পারবা না? ওই যে আমি এসইওতে র্যাঙ্কিং করানোর জন্য স্প্যামি কাজ করতেছি, মানে আমি অতিরিক্ত পরিমাণে একই টপিকে কথাবার্তা লিখতেছি, এরকম একটা ব্যাপার স্যাপার হয়ে যায়। আপনি সেই ক্ষেত্রে তাহলে ভাই কী করবে, এইখানে আমাদেরকে এই জায়গাটাতে আমাদেরকে একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। এইটার সাথে অন্য কোনো ওয়ার্ড অ্যাড করে আমরা দেখি ফিচার অ্যাড করি। হোন্ডা এক্স ব্লেড ফিচার, এটা একটা ভালো কিওয়ার্ড হতে পারে। এখন এইটা অ্যাড করেও আসলে
শান্তি নাই, আমাদের আরও ঝামেলা পোহাইতে হবে, সেটা আমরা ফিক্স করবো, নো ইস্যু। আমরা একটা ফোকাস কিওয়ার্ড দিয়ে দিয়েছি এবং এবার আসি হচ্ছে এইখানে কিছু এসইও রিলেটেড কাজকর্ম আছে। এসইও টাইটেলটা সে কি নিবে, সে উপরে আমি যে টাইটেলটা দিয়েছি সেই টাইটেলটা সে এসইও টাইটেল হিসেবে নিয়েছে। এই যে এখানে টাইটেল, পেজ সেপারেটর, সাইট টাইটেল, এইটার মানে হয়তো আপনারা নাও বুঝতে পারেন, বা এইটার মানে হচ্ছে সে অটোমেটিক্যালি উপর থেকে যে টাইটেলটা আছে সেটা সে এখানে নিয়ে ফেলেছে। ওকে, এবার হচ্ছে ইউআরএল। এইখানে আমরা হোন্ডা এক্সব্লেড ফিচার, FEATURE ফিচার। আচ্ছা, এই ক্ষেত্রে এটা কি আমি বলে দিছি ভাই, এটা আমি হোন্ডা এক্সব্লেড রিলেটেড কিওয়ার্ড লিখতেছি। হোন্ডা এক্সব্লেডের জন্য ওই র্যাঙ্ক করানোর জন্য আমি এই কাজটা করতেছি, এই কন্টেন্টটা লিখতেছি সাপোর্ট দেওয়ার জন্য আমার ওই কিওয়ার্ডটাকে। সেই ক্ষেত্রে আমরা এইখানে যে এই স্ল্যাগটা দিতেছি এটার ক্ষেত্রে কিওয়ার্ডটা একটু দেখে নিব, বা এই আমি যে কিওয়ার্ড বসালাম এখানে যে হোন্ডা এক্সব্লেড ফিচার, এইটার সার্চ ভলিউম কেমন, অথবা এইটার আশেপাশে রিলেটেড কোনো কিওয়ার্ড খুঁজে পাই কিনা সেটা একটু দেখব। হোন্ডা এক্সব্লেড ফিচার, এটার এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম কেমন, কম হলেও কিছু করার নাই, কারণ আমরা আসলে এইটা মেইনলি আমাদের ফোকাস হচ্ছে ইউএসএ। কেন আসলো ইউএসএর জন্য তো হবে না, ইউএসএ হোন্ডা এক্সব্লেড ফিচার, কোনো কিওয়ার্ডই শো করতেছে না। দেখি বলতেছে এই রিলেটেড কিওয়ার্ডের কোনো কাজকর্ম নাই নাকি, এটা দিয়ে কেউ মানতে সার্চ দেয় না। হোন্ডা এই রিলেটেড একটা কিওয়ার্ড দেখাইছে, সেটা রিলেটেডও কোনো আমার দেখাচ্ছে না, সার্চ ভলিউম দেখাচ্ছে না। দেখি ওভারভিউতে গেলাম, ম্যাজিক টুলে যাই, ম্যাজিক টুলে হয়তো বা কিছু আমাদেরকে সারপ্রাইজ দেয় কিনা দেখি। আমি এই কন্টেন্টটা লিখতেছি কিসের জন্য, আমি এই কন্টেন্টটা লিখতেছি আমার হোন্ডা এক্সব্লেড প্রাইসিং বিডি এই কিওয়ার্ডটাকে সাপোর্ট দেওয়ার জন্য। যাই হোক, এই কিওয়ার্ডের কোনো সার্চ ভলিউম নাই, বুঝে নিচ্ছি এই কিওয়ার্ডটার এই যে ব্লগটা লিখতেছি এবং এই কিওয়ার্ডটা ইউজ করতেছি, এটা দিয়ে খুব একটা বেশি আমি ট্রাফিক এই কন্টেন্টটাকে র্যাঙ্ক করাতে পারবো না। কেন? এই কন্টেন্ট রিলেটেড যে কিওয়ার্ড সেটা কেউ সার্চ দিচ্ছে না। এখন আমি যদি বলতে পারেন ভাই চেঞ্জ করতে গেলে আমার আসলে ভালো ঝামেলা আছে, একটু পরেই দেখবেন। আমরা এখানে আন্দাজে কিওয়ার্ড বসাতে পারবো না, আমার টপিকটা যে রিলেটেড আমাকে সেই রিলেটেড কিওয়ার্ড বসাতে হবে। আপনারা বুঝে নিছেন এখানে টপিকটা হচ্ছে হোন্ডা এক্সব্লেডের ফিচার রিলেটেড, যেহেতু টাইটেলের মধ্যে ফিচার আছে, সো আমার অ্যাকচুয়ালি কিছু করার নাই। আচ্ছা, হোন্ডা এক্সব্লেড রিভিউ লিখে দেখি, একটু ওয়েট, রিভিউ দিয়ে দেখি, আর রিভিউ। আচ্ছা, এই যে মোটামুটি কিওয়ার্ড ডিফিকাল্টি নাই এখানের মধ্যে, তাহলে আমরা এই কিওয়ার্ডটা ইউজ করি। কেন ইউজ করবে এটা কি বুঝতে পারছি আমরা? জি ভাইয়া। ওকে, আমি এই কিওয়ার্ডটা ইউজ করতেছি। বোনাস, আমার মেইন টার্গেট হচ্ছে আমার যেই কিওয়ার্ড দিয়ে বেশি সার্চ ভলিউম, যে কিওয়ার্ডের
কিওয়ার্ডটার ডিফিকাল্টিও কম ছিল, সার্চ ভলিউমও ভালো ছিল, এই জন্য আমি ওই কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করানোর জন্য এই সাপোর্টিভ ব্লগ কন্টেন্টটা লিখতেছি। বাট এইটার ক্ষেত্রে একটু চান্স নিতে সমস্যা কি, এইটা দেখতে পাচ্ছেন আপনার কিওয়ার্ড ডিফিকাল্টি একদমই নাই, মানে এই কিওয়ার্ডটা এই কন্টেন্টটা খুব সহজেই র্যাঙ্ক করবে। এই কন্টেন্টটা র্যাঙ্ক করলে এই কন্টেন্টটাতে যদি ট্রাফিক আসে, আমার এইটা ওই কন্টেন্টটার জন্য, আমার এক্সজেড প্রাইস ইন বিডি এইটার জন্য সাপোর্টিভ হবে। সো যাই হোক, আমরা এখানে এটা লিখে ফেলছি। এবার আমাকে এই কন্টেন্টটার একটা সামারি, শর্ট সামারি এইখানে লিখতে হবে। হোন্ডা এক্সব্লেড এখানে নিচে দেখেন দাগ আসতেছে, এটাকে কি করতে হবে, গ্রিন করতে হবে। ওয়ান অফ দ্য ফেমাস 166cc মোটর সাইকেল বাংলাদেশ user review is quite satisfactory for its control and comfort। বুঝতে পারতেছেন, লাল হলেও সমস্যা, ইয়েলো থাকলেও সমস্যা। আচ্ছা গেল, এটা এতক্ষণ লাল হয়ে কান্না করতেছিল, এখন একটু আমরা এটাকে সবুজ বানাইতে পারছি আর কি, সরি অরেঞ্জ বানাতে পারছি। যাই হোক, ওকে ফাইন। আমরা মোটামুটি উপরের এসইও রিলেটেড যে কাজগুলো ছিল আমার, এসইও টাইটেল, এসইও ইউআরএল, এসইও ডেসক্রিপশন, ভাই এগুলো কোথায় শো করবে? এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করলে এই যে দেখেন টাইটেল, এই যে দেখেন টাইটেল, এই যে দেখেন ডেসক্রিপশন, উপরে দেখেন ফিচার। এবং দেখেন আমার একটা শর্ত হচ্ছে এখানে, এই জিনিসটা, এই শর্তটা মাথায় রাখতে হবে আমাদের যে কিওয়ার্ডটা সেইটাকে ডেসক্রিপশনের ভেতরে কোনো না কোনোভাবে রাখতে হবে। দেখেন ডেসক্রিপশনের ভিতরে আলাদা আলাদা আছে, কিন্তু আছে, আলাদা থাকলেও চলবে, বাট ডেসক্রিপশনের ভেতরে আপনার কিওয়ার্ডটা থাকতে হবে। আমি মাত্র বলছি যে ডেসক্রিপশনটা কি, আপনার উপরের যে কন্টেন্টটা লিখছেন সেটার সামারির মধ্যে যদি কিওয়ার্ড না থাকে হবে না, সিম্পল। তো আমি এই স্নিপেটটাকে এখন ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা গেল, ইন্টারনাল লিঙ্কস, আউটবাউন্ড লিঙ্কস একটু পরে আসতেছি। নো ইন্টারনাল লিঙ্কস অ্যাপিয়ার ইন দিস পেজ। আচ্ছা, ইন্টারনাল লিঙ্ক হচ্ছে নিজের ওয়েবসাইটের কোনো একটা লিঙ্ক। আমার ওয়েবসাইটের যে কোনো লিঙ্কেই, আমার নিজের ওয়েবসাইটের কোনো একটা লিঙ্কে এই কন্টেন্টের মধ্যে লিঙ্ক আপ করাতে হবে। এইটাকে ইন্টারনাল লিঙ্কিং বলা হয়। কি বলা হয়? ইন্টারনাল লিঙ্কিং। সো এখন উল্টাপাল্টা তো আসলে যাওয়া যাবে না। এই যে যেমন আমি এই ব্লগের কন্টেন্টটা, এটা হচ্ছে কি টায়ার রিলেটেড এই হন্ডা এক্সব্লেডের টায়ার রিলেটেড একটা অ্যানালাইসিস। এখানের মধ্যে আমি দেখছি কোথায় যেন টায়ার নিয়ে কথাবার্তা বলছে, কোথায় যেন এই যে আমরা এখানে ফ্রন্ট টায়ারের মধ্যে এই লিঙ্কিংটা করে দিতে পারি। রিলেভেন্ট, আমি আমার ওয়েবসাইটের এই যে দেখেন সিলেক্ট করলাম, এখানে লিঙ্কিং করার অপশন আছে, ক্লিক করলাম, এখানে আমি কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, এবং এখানে একটা অপশন আছে ওপেন ইন নিউ ট্যাব। আমি যে লিঙ্কিংটা করলাম, ভিজিটর যদি পড়তে এসে এটাতে ক্লিক করে যাতে নতুন ট্যাবের মধ্যে খোলে, সেই ব্যাপারটা আমি এনশিওর করে দিছি। ফোনটা কি বসে নাই কেন, আবার বসাই। লিঙ্কিং পেস্ট, এইখানে আমার এটা অন করতে হবে এবং এই জায়গাটাতে ক্লিক করতে হবে, অ্যাপ্লাই।
দেখেন নীল কালার হয়ে গেছে। এটাকে কি বলে? ইন্টারনাল লিঙ্কিং। কেন? আমি আমার ওয়েবসাইটের ভিতরের একটা লিঙ্কেই আমার এই কন্টেন্টের মধ্যে লিঙ্ক আপ করিয়ে দিয়েছি এবং ইরিলেভেন্ট না, ফ্রন্টায়ার রিলেটেড একটা কন্টেন্টের লিঙ্কই আমি দিয়ে দিয়েছি। এটা কি বুঝতে পারছি সবাই? জি ভাই, বুঝতে পারছি। ভাই আরেকবার বলেন। আপনার এসইও একটা ফ্যাক্টর হচ্ছে আপনার যে কন্টেন্টটা আপনি লিখেছেন সেটাতে একটা ইন্টারনাল লিঙ্কিং থাকতে হবে এবং সেটার জন্য একটা এরর দেখাচ্ছিল, ইন্টারনাল লিঙ্কস নট ফাউন্ড। এখন আমি এই জন্য কি করেছি, আমার ওয়েবসাইটের একটা লিঙ্ক এনে আমি এখানের মধ্যে আমাকে বসাতে হবে, আমি বসিয়েছি, কিন্তু সেটা আন্দাজে বসালে হবে না। কি করতে হবে? অবশ্যই রিলেভেন্ট কোনো ওয়ার্ডের সাথে লিঙ্কিং করতে হবে। এই জন্য আমার এই কন্টেন্টটা যেহেতু ফ্রন্টায়ার ইস্যু রিলেটেড, আমি এখানে যেখানে ফ্রন্টায়ার পেয়েছি সেখানে আমি এটা সিলেক্ট করে লিঙ্কিং করে দিয়েছি, যাতে এসইও ফ্যাক্টরটা যেই এসইও রিকোয়ারমেন্ট আছে ইন্টারনাল লিঙ্কিংয়ের ক্ষেত্রে সেটা সাপোর্ট করে, মানে সেটা যাতে তারা গুগলের যে শর্ত আছে সেই শর্তটা যাতে মানতে পারে এই কন্টেন্টটা, সেটার জন্য এই ইন্টারনাল লিঙ্কিংটা করেছি। জি ভাই, বুঝতে পারছি। এবং এখন বলতেছে ভাই একটা এক্সটার্নাল লিঙ্কিং করতে। আপনাদেরকে প্রথম ক্লাসে যখন ব্যাকলিঙ্ক, দ্বিতীয় ক্লাসেও যখন ব্যাকলিঙ্ক নিয়ে কথা বলেছিলাম যে ফেমাস কারোর সাথে যদি আপনার লিঙ্ক আপ থাকে গুগল এটাকে পজিটিভলি ধরে নেয়। গুগল কি ধরে নেয়? পজিটিভলি ভাই ধরে নেয়, রাইট? এখন আমি কি করব, আমার ওয়েবসাইটের সাথে চাইতে ভালো, এখানে দেখেন নিচে বলতেছে নো আউটবাউন্ড লিঙ্কস অ্যাপিয়ার ইন দ্য পেজ। এখন যেটা করতে হবে, আমার ওয়েবসাইটের সাথে চাইতে ভালো কোনো একটা ওয়েবসাইটের লিঙ্কিং আমার এই কন্টেন্টটার মধ্যে করতে হবে। লিঙ্কিং করার রুল একটাই ভাই, রিলেভেন্ট। আপনি যেই ওয়ার্ডটার মধ্যে লিঙ্কিং করতেছেন অবশ্যই ওই ওয়ার্ডটার রিলেভেন্ট কোনো লিঙ্ক আপনি পোস্ট করবেন। সো এখন এইখানের মধ্যে আমার ধরেন আমি মোটামুটি জানি আমি আমার কোম্পানির মাদার কোম্পানির ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক করব। এখন ব্যাকলিঙ্ক করা লিঙ্কিং করব বা আউটবাউন্ড লিঙ্ক ক্রিয়েট করব, সেটার জন্য আমি আগে 2 লাইন কন্টেন্ট নিজের থেকে লিখে নিই। এই লাইনটা লিখতেছেই শুধুমাত্র আউটবাউন্ড লিঙ্কটা করার জন্য। আমার লিখার দরকার আছে কিনা দেখি, উপরে থাকার কথাই। So they won't be any problem for this motorcycle to come in Bangladesh, and that's why Bangladesh Honda Private Limited, and that's why Bangladesh Honda Private Limited brought this bike in 2020 আজকে কি 2019 ডিসেম্বরে ডিসেম্বর 2029। এই লাইনটা আমি নিচ থেকে লিখছি, আমি আমার প্যারাগ্রাফটাকেও মিলাইছি, সেটা নিয়ে কোনো সমস্যা নাই, বাট এই লাইনটাকে লিখছি হচ্ছে এক্সটার্নাল লিঙ্কিং করার জন্য। আমার মাদার কোম্পানির ওয়েবসাইট হচ্ছে বিডি হোন্ডা। এর ডোমেইন অথরিটি ভালো, গুগল এটাকে ভালো মতো চিনে, দ্যাটস ওয়াই এটা কি বাইরের লিঙ্ক না, আমার ওয়েবসাইটের বাইরের লিঙ্ক। তো এটা কি আমার ওয়েবসাইট না, আমার মাদার কোম্পানি বাইরের একটা লিঙ্ক। সো আমি এইটাকে এক্সটার্নাল লিঙ্ক হিসাবে ইউজ করতে পারি, বাট রিলেভেন্ট কি, এই যে সিলেক্ট করে দিলাম
লিঙ্কিংয়ে ক্লিক করলাম, পেস্ট করলাম, এইখানে বলে দিলাম যে এই লিঙ্কে ক্লিক করলে যাতে নতুন ট্যাবে ওপেন হয় এবং ফাইনালি অ্যাপ্লাই করে দিলাম। দেখেন এখন নিচে গেলে আউটবাউন্ড লিঙ্কের কোনো ইস্যু আর নাই, আউটবাউন্ড লিঙ্কের কোনো ইস্যু আর নেই। কিছুটা ইউটিউব অপটিমাইজেশনের মতো স্যার, ইউটিউবে কন্টেন্ট অপটিমাইজ করার ক্ষেত্রে টিউববাডি হেল্প করছিল, এইখানে ইয়োস্ট এসইও আমাদেরকে হেল্প করতেছে। বুঝতে পারতেছেন আমার কথা? জি ভাই বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারতেছি। ওকে, এবার বলতেছে যে সহজগুলো আগে করতেছি, বলতেছে যে কোনো ইমেজ নাই, নো ইমেজেস অ্যাপিয়ার অন দিস পেজ। ছোট ছোট সহজগুলো আগে শেষ করতেছি। সো আমাকে একটা ইমেজ ভাই অ্যাড করতে হবে। আমি সবার প্রথম কথা হচ্ছে আরেকজনের ইমেজগুলো অ্যাড করা যাবে না, ঠিক আছে? আরেকজনের ইমেজ অ্যাড করা যাবে না। দেখি আমার এখানে ইমেজ আছে, থাকার কথা। এখন ইমেজ কোথায় অ্যাড করব? ইমেজ এই জায়গাটাতে ডান পাশ, ইমেজ আমরা বিভিন্ন জায়গায় অ্যাড করতে পারি। এইসব কন্টেন্টগুলোর মাঝখানে ফাঁকে ফোকরেও ইমেজ অ্যাড করে দিতে পারি। কন্টেন্টের মাঝে এরা যেরকম কন্টেন্টের মাঝে মাঝে ইমেজ অ্যাড করে দিচ্ছে দেখেন, বাট একটা ফিচার ইমেজ রাখছে, এইটা হচ্ছে মেইন ইমেজ, রাইট? এটা হচ্ছে কি মেইন ইমেজ, সে মেইন ইমেজটা প্রথমে রাখছে। সো আমিও এরকম মেইন ইমেজ একটা রাখতে পারি এবং ভিতরে আরও 2-4টে ইমেজ দিতে পারবো, কোনো সমস্যা নাই। সেটা একটু দেখি কোথায়, এখানে অ্যাডভান্স কালার টালার নিয়ে পরে আসতেছি। ডকুমেন্টে যাই, ডকুমেন্টে যাওয়ার পরে এই যে কোথায় ইমেজ করছি, একটু নিচে ভাই, নিচে হ্যাঁ একটু উপরে 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 আরেকটু ফিচার্ড ইমেজ। হ্যাঁ, আরে চোখেও তো দেখতেছি। আচ্ছা, ফিচার্ড ইমেজ। সো অনেক ইমেজ আছে, সমস্যা নাই, ইউজ করার মতো। দিলাম এটা। ওকে, এইটা আমার ফিচার্ড ইমেজ। এইটা কোথায় থাকবে? এটা থাকবে হচ্ছে একদম ফ্রন্টে। এই কন্টেন্টটার একদম ফার্স্ট ইমেজ এইটা না, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে সেই ফিচার্ড ইমেজটা যেটা আমি এখানে ডান পাশে অ্যাড করে দিয়েছি। ইমেজ অ্যাড করার ক্ষেত্রে ইমেজ অপটিমাইজ করতে হবে, ইমেজের ব্যাক এন্ডও অপটিমাইজ করতে হবে, প্লাস ফ্রন্ট এন্ডের এই অন পেজ, ইমেজের অফ পেজ অপটিমাইজেশনটা কিন্তু আমরা দেখে আসি। এখন অন পেজ অপটিমাইজেশনটা করতে হবে। আমি ইমেজ কোনটা সিলেক্ট করছিলাম যেন, এটাই তো করলাম, সমস্যা নাই। এইটা না, এইটা করছিলাম, এটার অপটিমাইজ করা ছিল। দেখেন আমাকে এইখানে অল্টার টেক্সট দিয়ে দিতে হবে, এটা যে রিলেটেড বাইক, ওই যে অফ পেজ অপটিমাইজেশনের মতো। টাইটেলটাও সেম, ক্যাপশনটা হচ্ছে হোন্ডা এক্সব্লেড 7 days রেজিস্ট্রেশন। ক্যাপশনটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, ডেসক্রিপশনটা মোটামুটি ইম্পর্টেন্ট। হোন্ডা এক্সব্লেড 7 days রেজিস্ট্রেশন, এটার সাথে হোন্ডা এক্সব্লেড, আমরা এখানে হোন্ডা এক্সব্লেড রিভিউ, এইটা অল্টার টেক্সট হিসেবে ব্যবহার করি। রিভিউ হোন্ডা এক্সব্লেড রিভিউ। এই টাইটেলটা হচ্ছে, এই টাইটেলটা হচ্ছে ওই যে আমাদের কন্টেন্টের যে টাইটেলটা, রিভিউ, পুরো টাইটেলটা কি ছিল? হোন্ডা এক্সব্লেড ফিচার রিভিউ, FEATUETUR, ফিচার রিভিউ, এটা ছিল টাইটেল। সাথে হোন্ডা লাইফ ছিল, হোন্ডা লাইফ। আমি আমার ইমেজের অল্টার টেক্সট বলতে হচ্ছে ইমেজের নামটা, মেইন সহজ কথা বুঝেন, ইমেজের নামটা রিনেম করে যেটা বসাই সেটা, টাইটেলটা বসাইছি। এইখানের মধ্যে ক্যাপশনটা উঠে দিলাম, ক্যাপশনের দরকার নাই। ডেসক্রিপশনের মধ্যে হোন্ডা এক্সব্লেড, ওই একই কথাই লিখে দিতে পারি। টাইটেল আর অল্টার টেক্সটটা মোটামুটি দিয়ে দিলেই হবে, এটা নিয়ে আর মাথা ব্যথা নিয়ে লাভ নেই, হয়ে গেল। আমি আমার ইমেজটার অপটিমাইজেশনও করে ফেলছি। এখন আমি আমার এই লিখার মাঝে একটা ইমেজ অ্যাড করব কিভাবে? এই যে এদিকে দেখেন প্লাস চিহ্ন দেখাচ্ছে, প্লাস চিহ্নে ক্লিক করি, এখানে ইমেজের অপশান দেখতেছেন, গ্যালারি ট্যালারি, হেডিং টেডিং, অনেক কিছু দিতে পারবো না, হেডিং মিস হয়ে গেছে, হেডিংটা একটু ইমেজে ক্লিক করি। মিডিয়া লাইব্রেরি থেকে একটা ইমেজ, এখানে ওই যে আবারও একই জায়গা থেকে একটা ইমেজ এনে বসায় দেই, এই লাল ইমেজটা এনে বসাই। এখানের মধ্যে হোন্ডা এক্সব্লেড
ব্লেড একটা ফিচার রিভিউ দিছি আর একটা শুধু রিভিউ দেই, সমস্যা নাই, বাট টাইটেলটা সেম হইতে হবে। ব্লেড FEATUR ফিচার রিভিউ ডান, ক্যাপশন যেভাবে অবস্থা থাকুক সিলেক্ট দিয়ে দেই, ডান। ইমেজটা আচ্ছা ইমেজটাকে একটু ছোট করে দেই, এবং এটাকে সেন্ট্রাল অ্যালাইন সেন্টার দিয়ে দেই, ডান। এটাকে ছোট করে দিছি, অ্যালাইন সেন্টার দিয়ে দিছি। এখানে ক্যাপশন লিখতে বলতেছে হোন্ডা এক্স ব্লেড সাইড ভিউ, হোন্ডা এক্স ব্লেড সাইড ভিউ, আমি একটা ক্যাপশন দিয়ে দিলাম, ডান। এখানে আবার কিছু এই এরর আসে, কোথা থেকে এলো এরা? যাক, আচ্ছা ওকে ফাইন। এখন তাহলে ইমেজ রিলেটেড গল্প আমাদের চলে গেল। এখন বলতেছে স্পেসিফিক ডাজ নট কন্টেইন দ্য কি ফেজ, ফিক্স দ্যাট। বলতেছে কি ফেজ ইন মেটা ডেসক্রিপশন, এই এররটা আমরা ঠিক করতে একটু ঝামেলা হবে, একটু আগে যদিও বলে আসি এই এররটা খুব একটা ইম্পর্টেন্ট, একটু পড়েন। বলতেছে দ্য মেটা ডেসক্রিপশন হ্যাজ বিন স্পেসিফাইড বাট ইট ডাজ নট কন্টেইন দ্য কি ফেজ। বলতেছে মেটা ডেসক্রিপশন আপনি লিখছেন বাট এটা কি ফেজটাকে পুরোপুরি নিচ্ছে না। তো সেই ক্ষেত্রে হোন্ডা এক্স ব্লেড সেটার জন্য কি করব, দেখেন আমি কিওয়ার্ডটাকে আস্তে করে এখানে ঢুকাচ্ছি, আহা ঠিক আছে, সো আমরা এই প্রবলেমটা সলভ করে ফেলতে পারছি। এখানে একটু নিচে যে চেক করি ওই এররটা আর নাই, আচ্ছা বলতেছে কিওয়ার্ড ডেনসিটি, আপনার যে ফোকাস কিওয়ার্ডটা, আমার ফোকাস কিওয়ার্ড কি হোন্ডা এক্স ব্লেড রিভিউ, এই কথাটা এই জায়গার মধ্যে প্রপারলি একবারও নাই। সো এটা সবার প্রথম একটু পরেই এই ইস্যুটা দেখা দিবে, দেখা দেওয়ার আগেই আর কি আমি সলভ করে দিচ্ছি। বলবে যে আপনার ফোকাস কিওয়ার্ডটা আপনার ইন্ট্রোডাকশনের মধ্যে নাই, একটু পরেই বলবে ফোকাস কিওয়ার্ড ইন্ট্রোডাকশনের মধ্যে নাই, সেটা বলার আগেই আমি এখানে দিয়ে দিচ্ছি here is Honda X-Blade feature review. Here is the feature review of Honda X-Blade
আর মিস্টার অল রাউন্ডার হোন্ডা এক্স প্লেট, এইটা দিয়ে দিলাম। ফিচার বানান ভুলেছে, দিলাম দাম। এই ইস্যুটাও সলভ। একটা এখন পুরো সলভ হয় নাই, আমাদেরকে প্রতি 100টা ওয়ার্ডের মধ্যে একটা করে ফিচার কিওয়ার্ড রাখতে হবে। প্রতি 100 ওয়ার্ডের মধ্যে কয়টা করে ফিচার কিওয়ার্ড রাখতে হবে? একটা করে। বলতেছে 382টা ওয়ার্ড আছে, তাহলে কয়টা করে রাখতে হবে? 3টা। 3 থেকে 4টা আমাদের ফিচার কিওয়ার্ড রাখতে হবে। আমরা মাত্র রাখছি কয়টা? একটা ফিচার কিওয়ার্ড। ঠিক আছে, এখন আমাদেরকে আরও কিছু ফিচার না, প্রাইমারি কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড যাই বলেন না কেন, আমাদেরকে আরও কিছু অ্যাড করতে হবে। আমি এখানে বোল্ড করে লিখবো আবার হোন্ডা এক্সজেড, হ্যাঁ ফিচার রিভিউ। এখান থেকে হোন্ডা এক্সজেডের ফিচার রিভিউ বলা শুরু হয়েছে। আমি এটাকে কপি করে দেখেন সিলেক্ট করে আমরা এখানে একটা কাজ করব, সেইটা হচ্ছে প্যারাগ্রাফ হেডিং। দেখেন কি করছি আমি, এটাকে সিলেক্ট করে কি করলাম, এদিকে প্যারাগ্রাফ ছিল, আমি এটাকে হেডিংয়ে সিলেক্ট করে হেডার 2 দিয়ে দিয়েছি। মানে কি, এখান থেকে আমার কন্টেন্টটা ভাই শুরু হচ্ছে। আমরা ওই যে বলছিলাম না রচনার কথা, রচনা লেখার সময় ভূমিকা লিখিস, সেই ধরেন ভূমিকাটা এখানে লিখছি। এবং ভূমিকার মধ্যে আমি ইনডিরেক্টলি, ভূমিকার মধ্যে অবশ্যই আপনার কিওয়ার্ডটা থাকতে হবে। ভূমিকার মধ্যে অবশ্যই আপনার কিওয়ার্ডটা থাকতে হবে। এইটা ইয়োস্ট এসইও বলে নাই, বাট এটা এসইওর ক্ষেত্রে 100% লাগবেই। আরো এখনো এইটারে পড়তে পারে নাই। আমরা আরো দুইটা মিনিমাম কিওয়ার্ড অ্যাড করার, এই কিওয়ার্ডটাকে অ্যাড করার চেষ্টা করব। তো লিস্ট লাস্টে লিখি ওকে, আমি আরেকবার অ্যাড করছি, দেখি। দেখেন এখন আর ওই ইস্যুটা নাই, ওই ইস্যুটা চলে গেছে। ওই ইস্যুটা নাই, ওই ইস্যুটা চলে গেছে। এগুলা কি আমি এতক্ষণ ধরে যে কাজগুলা করলাম, এগুলো কি ধরতে পারছেন আপনারা? হ্যালো হ্যালো, জি ভাইয়া। যাক, বুঝতেও হবে আপু। ওকে, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই, ডান। আমরা ইস্যু সলভ করে ফেলছি। কিছু আমাদেরকে প্রবলেম বলছে, ইউর কি ফ্রেজ ডাজ নট অ্যাপিয়ার ইন দ্য স্লাগ। ইউর কি ফ্রেজ ডাজ নট অ্যাপিয়ার ইন দ্য স্লাগ বলতেছে আমার যে কিওয়ার্ডটা আমি দিছি হোন্ডা এক্স ব্লেড রিভিউ, সেটা আমার স্লাগের মধ্যে নাই। কিভাবে সম্ভব? এডিট স্নিপেটে যাই। অ অ অ অ অ অ অ কি ছিল? হোন্ডা এক্স ব্লেড। আচ্ছা, এটা একটা ঝামেলা করে ফেলছি। আমাদের এটা ছিল কি, কিওয়ার্ডটা ছিল হোন্ডা এক্স ব্লেড রিভিউ, তাই না? হ্যাঁ, কিন্তু হোন্ডা
হোন্ডা এক্সগ্রেড রিভিউ, হোন্ডা এক্সগ্রেড রিভিউ, হোন্ডা এক্সগ্রেড রিভিউ, আর ওইখানে কি দিলাম, হোন্ডা এক্সগ্রেড ফিচার রিভিউ। যাক দেখি এটার জন্য কোনো প্রবলেম অ্যারাইজ হয়েছে কিনা। নো, ঠিক আছে। এখন হোন্ডা এক্সগ্রেড রিভিউ, হোন্ডা এক্সগ্রেড রিভিউ, আশা করি সমস্যা হবে না। ঠিক আছে, এখানে এই ইস্যুটা ধরতেছে, কিছু করার নেই, এক্সগ্রেডের মধ্যে একটা হাইফেন আছে, ডাজ নট কন্টেন দ্য এক্সাক্ট ম্যাচ, দ্য ট্রাই টু, এখানে বলতেছে ডাজ নট কন্টেন কিওয়ার্ড ইন টাইটেল, কি ফেজ ইন টাইটেল। আমি টাইটেলের মধ্যে যে কিওয়ার্ডটা লিখছি এটা মাঝখানে ফিচার চলে আসছে, তো মাঝখানে ফিচার চলে আসছে, দ্যাটস ওয়াই সে বলতেছে যে এটা একটু চেঞ্জ করলে ভালো হয়। এখন এটা চেঞ্জ করতে গেলে আমার কন্টেন্টটার বা টাইটেলটার সৌন্দর্য নষ্ট হবে, আমি আর সেই কাজটা করতে চাচ্ছি না। Your key phrase or synonym will appear in the first paragraph of the copy but not within one sentence. হয়ে গেল। এইখানে আমি দাড়ি দিলে, আশা করি দাড়ি দেই নাই, ফুল স্টপ দেই নাই, সেই জন্য বলতেছে তোমার এটা এক সেন্টেন্সে ফিক্স হওয়ার কথা ছিল, ফিক্স হয়ে যাবে। ইমপ্রুভমেন্ট 3 দেখাচ্ছে না কেন? যাক, এই ইমপ্রুভমেন্ট আমরা ঠিক করতে পারবো না, এটা করতে গেলে আরও সময় দিতে হবে। এগুলো থাকুক, এগুলো নিয়ে মাথা ব্যথা করে লাভ নাই, সলভ করতে পারলে ভালোই তো। এখন এইখানে একটা ইস্যু দেখা যাচ্ছে, রিডাবিলিটি টেস্ট। এইটা যে কন্টেন্টটা লিখছে তার দোষ, যেমন 15.4% সেন্টেন্স কন্টেন্ট প্যাসিভ ভয়েস হুইচ ইজ মোর দ্যান দ্য রেকমেন্ডেড ওয়ান, 34.6% সেন্টেন্স contain more than 20 words. গুগলের কথা হচ্ছে ক্লাস 8 গ্রেডের ইংরেজি কন্টেন্ট আপনি লিখতে হবে। এখন 8 গ্রেডের ইংরেজি কন্টেন্টগুলো কখনো কমপ্লেক্স হয় না, লম্বা সেন্টেন্স হয় না, দ্যাটস ওয়াই গুগল লম্বা সেন্টেন্স, বেশি ওয়ার্ড সম্পন্ন সেন্টেন্সগুলো লিখতে ডিসকারেজ করে। আপনি 2টা সেন্টেন্স লিখতে হলে ভাই ভেঙে ভেঙে লিখেন। এখন যে এইটা লিখছে তার এসইও রিলেটেড খুব একটা বেশি মাথা ব্যথা ছিল না, সে কিছু লম্বা লম্বা কন্টেন্ট হয়তো বা লিখে ফেলছে, লাইন লিখে ফেলছে যেটা 1 ওয়ার্ডের বেশি। এইটা দ্য বাইক ইজ প্রাইস বিলো হোন্ডা সিবি হর্নেট ইন ইন্ডিয়া অ্যান্ড উই বিলিভ দ্যাট দিস বাইক উইল ফাইট উইথ দ্য লাইক অফ পালসার। এদিকে একটা ফুল স্টপ দেই, একটু কমানোর চেষ্টা করি ওই যে পার্সেন্টেজটা। উই আর নট শিওর হোয়াট উইল বি দ্য প্রাইস অফ মোটরসাইকেল, উই বিলিভ দ্যাট মোটরসাইকেল, বাট আমি লাইনগুলোকে কি ছোট ছোট করতেছি। এই প্যারাগ্রাফের ঘটনা শেষ। আমি লাইনগুলোকে ভেঙে ভেঙে ছোট করতেছি, সিম্পল। আবার একটা লম্বা লাইন। ইট ওয়াজ এ রিয়ার মাড গার্ড অ্যাটাচড টু দ্য টায়ার্স হ্যাজার্ড ইন্ডিকেশনস। It has a rear mud guard attached to the tires. Beside hazard indicators light. It has রিডিং এর অ্যাবিলিটি দেখতেছেন, এতক্ষণ লাল ছিল এখন একটু কমলা হয়েছে সে। এখন এগুলো আপনারা একটু মাথায় রাখতে হবে। প্যাসিভ সেন্টেন্স লেখা যাবে না খুব একটা বেশি, মিনিমাম বলতেছে 10%। লম্বা সেন্টেন্স বেশি একটা লেখা যাবে না। ওয়ান সেকশন অফ ইউর টেক্সট ইজ লঙ্গার দেন, ওরে বাবা কোনটা অনেক বড়,
ওকে, কোনো একটা জায়গায় বহু বড় একটা এই লাইনটা ঠিক করতে গেলে ঠিক হয় না কেন, কি আবার বলছে, ওয়ান সেকশন অফ ইউ টেক্সট ইজ লঙ্গার দেন 300 ওয়ার্ড। ওকে, ও কোনো একটা প্যারাগ্রাফ একটু সাইজে বড় হয়ে গেছে। ওয়ান সেকশন অফ ইউ টেক্সট ইজ লঙ্গার দেন 300 ওয়ার্ডস অ্যান্ড ইজ নট সেপারেটেড বাই এনি সাব হেডিংস। সম্ভবত বড় কোনটা, এইটা। আচ্ছা, ওইদিকে একটা মজার ব্যাপার আছে, যে লাইনগুলো দেখেন এই যে আপনার আরেকটু হেল্প করবে, ট্রানজিশন ওয়ার্ড অনলি কন্টেন্ট ট্রানজিশন ওয়ার্ড which is not enough, although we are not sure what will be the price of motorcycle, but দিলে এই প্রবলেমটা সলভ হয়েছে। Besides, it was a hazard indicator light and dual outer silencer. That besides, it is a সলভ হয় কিনা, না হচ্ছে না তো। ইস্যুগুলো সলভ হচ্ছে না। ট্রানজিশন ওয়ার্ড, দ্য বাইক ডাজ নট গেট এনি স্পিড সিট বাট গেটস এ ট্রানজিশন ওয়ার্ড কি কেউ কি বলতে পারবেন? ট্রানজিশন ওয়ার্ড হচ্ছে সেই সব ওয়ার্ডগুলো যেগুলো দিয়ে দুইটা আলাদা আলাদা সেন্টেন্সকে একত্রিত করা হয়। এখন সেটা করতে বলতেছে অনলি 21% সেন্টেন্স কন্টেন্ট ট্রানজিশন ওয়ার্ড হুইচ ইজ নট এনাফ। এত শর্ত পূরণ করা সম্ভব না। এই যে সমস্যাটা হচ্ছে এইটা, যে বহু সময় নিয়ে আপনাকে কন্টেন্টটা অপটিমাইজ করতে হবে। বাট ব্যাপারটা হচ্ছে যারা প্রফেশনালি বাদ দেন, 10-15টা কন্টেন্ট প্যারা নিয়ে লিখছে, তারা লিখার সময় তাদের মাথায় অটোমেটিক্যালি চলে আসে কি কি জায়গায় আমি কি কি কাজ করতে পারবো এবং পারবো না, মানে কি কি রেস্ট্রিকশনস আছে, এই জিনিসগুলো আইডিয়া হয়ে যায়। ওকে, সো হেডিংয়ের একটা কথা বলি। হেডিং 2-3টা দিতে পারলে ভালো হইতো। একটা দেওয়া আছে, আরও যদি একটা দিতে পারি তাহলে ভালো হয়। এখানে ওইভাবে দেওয়ার মতো জায়গা নাই। যদি নিজে কন্টেন্ট লিখতাম তাহলে ওইভাবে হেডিং দিয়েই লিখতাম। সো মোটামুটি এই কন্টেন্টটা মোটামুটি অপটিমাইজ করা গিয়েছে। আচ্ছা, আমরা এটাকে একটু পাবলিশ দেই ফাইনালি এবং দেখি কেমন হয়েছে কন্টেন্টটা। ভিউ পোস্ট, পোস্টটা দেখতে এই রকম হয়েছে। এখানে কিছু গিজাগিজি হয়েছে, যেটা আসলে আমরা লিখার সময় এরকম দেখাচ্ছিল না, কিন্তু লিখার সময় এরকম দেখাচ্ছিল না, বাট এখন এরকম দেখাচ্ছে। এই প্রবলেমগুলা সলভ করার ক্ষেত্রে এটা এসইওর জন্য, এটা এসইওর সাথে রিলেটেড না যে আপনি গিজাগিজি করে কেন লিখছেন। এই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে
ডিভাইডার দিয়ে দেই, ডিভাইডার ডিআইভিআই সেপারেটর আসছে, সমস্যা নেই, দিলাম সেপারেটর। সব জায়গায় আমাদের সেপারেটর দিয়ে দিতে হবে, সেপারেটর সেপারেটর, তাহলে এই জায়গার এই যে ইস্যুটা এটা সলভ হয়ে যাবে। মোটামুটি হয়েছে আর কি। এখন আরেকটা ইম্পর্টেন্ট কথা, কন্টেন্ট মিনিমাম লিখতে বলা হয়েছে, সাজেস্ট করা হচ্ছে কত 300 ওয়ার্ড, বাট গুগল যত বেশি লম্বা কন্টেন্ট পায় তত বেশি খুশি হয়। এই জন্য আপনি কখনো ইংলিশ মার্কেটারদের ব্লগারদের কন্টেন্ট লিখতে গেলে দেখবেন আজকে শুরু হয়েছে, শেষ হওয়ার কোনো নাম নাই। মিনিমাম 2000 ওয়ার্ড, আরেকবার বলি 2000 ওয়ার্ডের কন্টেন্ট হচ্ছে গুগলের কাছে সবচাইতে বেশি রিকোয়ার্ড, সবচাইতে বেশি সে মানে মিনিমাম আপনি যদি কন্টেন্ট এসইওতে খুব ভালো খুব ফাস্ট র্যাঙ্ক করাতে চান আপনাকে কমপক্ষে 2000 ওয়ার্ডের কন্টেন্ট লিখতে হবে। কোন ক্ষেত্রে? আমার এই বিজনেসের জন্য দরকার নাই, আমি দেখতেছি এটার কম্পিটিশন কম, বাট আপনি যখন ওই যে মিড লেভেলের কোনো কিওয়ার্ড নিয়ে কাজ করতে যাবেন, যেটার আপনি দেখলেন যে অন্যান্য ওয়েবসাইটে আরও বেশি 10-12টা কন্টেন্ট লিখে রাখছে, এক্সগ্রেডের ধরেন 10-12টা কন্টেন্ট লিখে রাখছে, সেই ক্ষেত্রে আপনাকে কন্টেন্টের সংখ্যাও বাড়াতে হবে, কন্টেন্টের সাইজটাও বাড়াতে হবে, তাহলেই আপনি র্যাঙ্ক করতে পারবেন, আদারওয়াইজ না। বোঝা গেছে? জি ভাইয়া। এখন আল্লাহ মাহবুব জানে আপনারা কতটুকু বুঝছেন, আমি কতটুকু বুঝাইতে পারছি আপনাদের। মানে খুব নীরবতা, খুব ভয় লাগে। যাই হোক, ভুলে গেছি না, একটা একটা দারুণ কিছু। এই কন্টেন্ট আমার খুব কন্টেন্ট ছিল, ভালো বড় লম্বা সম্বা কন্টেন্ট ছিল, হারা ফেলছি। যাই হোক, এই ভিডিওটা ভালো মতো দেখবেন, যেই সব রুলস রেগুলেশনগুলো মেনটেন করে কন্টেন্ট লিখতে বলছি। ইওস্ট এসইও তো আপনাদেরকে সাপোর্ট দিচ্ছেই, এছাড়া আমি যেসব কথাবার্তাগুলো বলছি কীভাবে প্রবলেমগুলো সলভ করতে হয়, আরেকজনের কন্টেন্ট নেওয়াতে একটা লাভ হয়েছে যে আমি প্রবলেমে পড়ছি, পড়ে পড়ে সলভ করতে পারছি। যদি প্রবলেমে না পড়তাম তাহলে সলভ করাই হইতো না। সো লেখার সময় এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, আমাদেরকে যতটা সহজ ভাষায় সম্ভব কন্টেন্ট লিখতে হবে, কোনো লম্বা লাইন লেখা যাবে না, আমাকে প্যাসিভ ভয়েস খুব কম ইউজ করতে হবে যদি ইংরেজিতে লিখি। বাংলার ক্ষেত্রে ইওস্ট এসইও খুব ভালো কাজ করতে পারে না, সো বাংলার ক্ষেত্রে রেজাল্টের একটু তারতম্য আসতে পারে।
ঠিক আছে। সো এই জিনিসগুলো মাথায় রেখে এবং ইউএস এসইওর ব্যাপারগুলো মাথায় রেখে কন্টেন্টগুলো লিখলে মোটামুটি ইনাফ আপনার জন্য। আমার এখন ওয়েবসাইটের জন্য হোন্ডা এক্সজেটের জন্য একটা কন্টেন্ট লেখা হয়ে গেছে। সমস্যাটা হচ্ছে এটা যেহেতু কপি করে আমি আনছি, গুগল এটা সহজেই ট্র্যাক করতে পারবে যে একই কন্টেন্ট দুই জায়গায় আছে। গুগল দেখবে কোন কন্টেন্টটা আগে লেখা হয়েছে, পাবলিশ করা হয়েছে, সেই কন্টেন্টটাকে পজিটিভলি নিবে, আমাকে এইটার জন্য পেনাল্টি দিতে পারে। যাই হোক, কয়েকদিন থাকুক, দেখি এটার কিছু হয় টয় কিনা, রিমুভ করে দিব আর কি। সো এই